আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে চলে আসছি আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া বুটেক্সের সাজেশন ক্লাস নিয়ে। সো বুটেক্স কেমিস্ট্রি থেকে যা যা আসে ইচ অ্যান্ড এভরিথিং তুমি এই একটা ক্লাসের মাধ্যমে সলিউশন পাবা। যদিও আমি বলতেছি একটা ক্লাস, কিন্তু আমি এই ক্লাসটা দুইটা পার্টে আপলোড দিব। এটা হচ্ছে প্রথম পার্ট, কারণ হচ্ছে আমরা বুটেক্স থেকে টপিক অ্যানালাইসিস করছি, সাজেশন তৈরি করছি এবং টোটাল ক্লাসে আমরা প্রশ্ন সলভ করব। টোটাল ক্লাসে আমি বুটেক্সের কোশ্চেন ব্যাংক থেকে কেমিস্ট্রিতে আসা 38টা মতো প্রশ্ন সলভ করব, মানে 38টা রিটেন কোশ্চেন। বুঝতে পারছো? ক্লাস ডিউরেশন স্বাভাবিকভাবেই অনেক বেশি বড় হয়ে যাবে। সো এই জন্য আমি দুইটা পর্বে এটা আপলোড দিব। প্রথম ক্লাসে আমি 18-19টা মতো প্রশ্ন সলভ করব, বাকি ক্লাসে আরও 18-19টা মতো প্রশ্ন সলভ করব। এবং এই সাজেশন হচ্ছে তোমাদের আমি দুইটা পার্টে দিব, যাতে তোমরা দুইটা পার্টই দেখো। ঠিক আছে? প্রথম পার্টে আমি তোমাদেরকে কিছু সাজেশন দিব, সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে আরও কিছু সাজেশন দিব। সো এই পার্টটা তোমরা যারা যারা দেখতেছো তোমাদের কাছে পৌঁছাচ্ছে, তোমরা চেষ্টা করবা তোমাদের সমস্ত ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলোতে এই ভিডিওটার লিঙ্ক শেয়ার করা। ভিডিওটা যত বেশি রিচ হবে, যত বেশি মানুষজন দেখবে, তত আমি এর দ্বিতীয় পার্ট দেয়া পাশাপাশি তোমাদের জন্য ফিজিক্স অ্যান্ড ম্যাথেরও এরকম চমৎকার ক্লাস দেওয়ার চেষ্টা করব। তুমি এই টোটাল ক্লাসটা দেখলে বুঝতে পারবা ক্লাসটা কতটা গোছানো, এবং মিল্টন ভাইয়া এই ক্লাসটা গোছানোর জন্য কি পরিমাণ ইফোর্ট দিছে। সো আমি লেট করলাম কারণ হচ্ছে আমি অনেক বেশি ইফোর্ট দিছি ক্লাসটা গোছানোর জন্য, প্রথম পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমি একটু অন্যান্য বেশ কিছু প্রজেক্টে অনেক ব্যস্ত ছিলাম। আমি চেষ্টা করছিলাম আরও আগে থেকে ক্লাসটা গুছিয়ে দিতে। আমি খুবই দুঃখিত, একটু লেট করে ফেলছি, বাট আশা করব এই ক্লাসটা তোমার বুটেক্স কেমিস্ট্রিতে অনেক বেশি হেল্প করবে। সো বুটেক্সে যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রিতে স্বাভাবিকভাবেই তোমার একটু ডিপ কনসেপ্ট লাগবে, একটু বেশি অ্যানালিটিক্স লাগবে, এবং তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা লাগবে, অর্থাৎ বেসিক কনসেপ্ট ক্লাসগুলো ক্লিয়ার থাকা লাগবে। তারপরে তুমি রিটেন কোশ্চেনগুলো সলভ করতে পারবা। সো সেই বেসিক কনসেপ্টগুলো আশা করি তোমার ভালোই ক্লিয়ার আছে। যাদের ক্লিয়ার নেই তারা এই ক্লাস থেকে ক্লিয়ার করে নিতে পারবা। শুরুতে আসো, আমি তোমাদেরকে কয়েকটা সাজেশন দিব। সো প্রশ্ন সলভের আগে শুরুতেই আমি তোমাদেরকে কয়েকটা সাজেশন দিব। সো সাজেশন মানে হচ্ছে বুটেক্সের থেকে কি কি তুমি পড়বা, মানে কি কি বিষয় তোমার বেসিক লাগবে, রিপিটেডলি কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে। দেখো, আমি যেহেতু বুটেক্সে পড়াশোনা করি, বুটেক্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটা ডিপার্টমেন্টেরই কোন কোন টিচার আছে, তারা কি ধরনের প্রশ্ন সলভ করতে পছন্দ করেন, ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু জানি। হ্যাঁ, আমার এখানে লাইট একটা কম দেয়া আছে, এই কারণে আমাকে একটু ঘোলা ঘোলা লাগতেছে। ওকে, সো ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু জানি যে ভাইয়া এই টিচার আছে, এই টিচার এই কোশ্চেনগুলো করে। তো তাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যারা আছে তাদের প্রিয় টপিকগুলো আমার মোটামুটি দেখা। সো সেই প্রিয় টপিকগুলাই আবার বুটেক্স কোশ্চেন ব্যাংকে রিপিটেডলি একই জিনিস বারবার রিপিট আসতে দেখা যাচ্ছে। সো সেই জায়গাগুলো থেকে তোমাকে কয়েকটা টপিক আগে সাজেস্ট করব। টপিকগুলো দেখো, প্রথম যেই টপিক আমার মনে হয় যে দ্রবণের প্রকৃতি থেকে তোমার মাস্ট প্রশ্ন আসবে, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, টিচারদের খুব পছন্দের। আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কেমিস্ট্রি পড়ছি, কেমিস্ট্রি 1 কেমিস্ট্রি 2, ওখানেও দ্রবণের প্রকৃতি থেকে অনেক ম্যাথ দিত। সো ওনাদের মাথায় এগুলা ঘুরে এগুলাই দেয়, অর্থাৎ কোন একটি দ্রবণের ভিতরে কিছু অ্যাসিড কিছু ক্ষার ট্রাইটেশন করবা, বা কিছু অ্যাসিড কিছু ক্ষার দিয়ে একটা এক্সট্রা থাকবে, তারপরে দ্রবণের প্রকৃতি এবং প্রকৃতি থেকে পিএইচ নির্ণয়ের যে ম্যাথ ইন্টারমিডিয়েটে তোমরা শিখছো, এটা থেকে বেশ অনেক পরিমাণ কোশ্চেন দেয়। সো এইটা আমাদের ভালো করে জানতে হবে। ওকে, সো এরপরে আমাদের পরের যেই টপিক সেটা হচ্ছে কেএসপি কেআইপি এবং অদক্ষেপ। সো কেএসপি কেআইপি এবং কেএসপি কেআইপি এর মাধ্যমে অদক্ষেপ পড়বে কিনা। হ্যাঁ, এই যে টপিকটা, এখান থেকে রিটেন কোশ্চেন দেয়, সময়ন প্রভাব থেকেও দিতে পারে। ঠিক আছে? সো এইটা একটা রিটেনের খুব হট স্পট, এখান থেকে বুটেক্সের জন্য প্রশ্ন আসতে পারে, এটা মাথায় রাখবা। ওকে, কেএসপি কেআইপি এইটা ছাড়াও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কোষ বিভব নির্ণয়। হ্যাঁ, কোষ বিভব নির্ণয় তড়িৎ রসায়ন থেকে খুব দেয় কোষ বিভব নির্ণয় এবং কোষ বিক্রিয়া, এই দুইটা। সো কোষ বিভব নির্ণয়ের ক্ষেত্রে একটা স্পেসিফিক কোষ বিভব নির্ণয়ের তোমার বিষয়বস্তু হচ্ছে নার্নস সমীকরণ। নার্নস সমীকরণ যে কি পরিমাণ ফেভারিট আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। নার্নস সমীকরণ আমি যখন বুটেক্সে তোমার হচ্ছে ল্যাব ভাইবা দিছি, ল্যাব ভাইবাতে আমাকে 2বার নার্নস ইকুয়েশন লিখতে বলা হয়েছে এবং নার্নস ইকুয়েশন ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো ওনাদের মাথায় এগুলো থাকে এবং ওনারা এই জিনিসপত্রগুলাই প্রশ্ন করতে গেলে বারবার খুঁজে ওই জায়গাতে যান। সো নার্নস ইকুয়েশন আমাকে ল্যাব ভাইবাতে 2বার ফেস করা লাগছে, এবং নার্নস ইকুয়েশন থেকে বিগত বছরে হিউজ পরিমাণ কোশ্চেন আসছে। এই জন্য এইটার কনসেপ্ট তুমি ভালো করে শিখে রাখবা। নার্নস ইকুয়েশনের পরে যেই জিনিসটা তোমার লাগবে সেটা হচ্ছে কেপিকেসি থেকে ভাই কি পরিমাণ কোশ্চেন দিছে তোমার লাস্ট বিগত সালেরও প্রথম প্রশ্নটাই কেপিকেসি থেকে। সো কেপিকেসিটা আমাদের মাস শেখা লাগবে।
8টা সাজেশন আমি দিব, পরের ক্লাসে আরো বেশ কিছু সাজেশন দিব। তো চলো এই কয়েকটা সাজেশনের পাশাপাশি আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে যে কেপিকেসি ছাড়াও আমাদের বাফার সলিউশনের পিএইচ বের করা। ঠিক আছে, পিএইচ নরমাল পিএইচ বুটেক্সে কম দেয়, বাফার সলিউশন যেটা, এই বাফার সলিউশনের পিএইচ এইটা বের করতে দেয়, এইটাকে বলে হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। হ্যান্ডারসন, এটাও আমাকে ল্যাব ভাই জিজ্ঞেস করছে, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। সো এইটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই সমীকরণ থেকে তুমি কোশ্চেন পাবা, এটা আমি তোমাকে বলে দিতে পারি। এরপরে কয়েকটা অর্গানিকের কয়েকটা বিক্রিয়া যেগুলো তাদের বেশ মানে বেশ সেটা হচ্ছে মানে ফেভারিট, সেটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণের বিক্রিয়া। ডায়াজোনিয়াম লবণ তুমি দেখবা, অ্যানালাইসিস করে দেখবা, ডায়াজোনিয়াম লবণ থেকে তারা বেশ ভালো কোশ্চেন দিছে। তারপরে ওজোনীকরণ, ডায়াজোনিয়াম লবণ ওজোনীকরণ, এই জায়গাটাও বেশ গুরুত্বপূর্ণ। SN1 SN2, ঠিক আছে, SN1 SN2, তারপরে হচ্ছে মার্কোনিকভ এন্টিমার্কোনিকভ, মার্কোনিকভ এন্টিমার্কোনিকভ, এন্টিমার্কোনিকভ, সাইজেভ, ঠিক আছে, সাইজেভ, এই জায়গাগুলা ভালো করে পড়বা, মার্কোনিকভ এন্টিমার্কোনিকভ সাইজেভ। ওকে, সো ডায়াজোনিয়াম লবণ, কেপিকেসি, মার্কোনিকভ এন্টিমার্কোনিকভ সাইজেভ, এই যে যেই কয়েকটা জিনিসপত্র বললাম, এইগুলার বেসিক যদি তোমার ক্লিয়ার না থাকে আগে বেসিক ক্লিয়ার করো। আর যদি তোমার ক্লিয়ার থাকে বা নাও থাকে, এই জায়গা এই যে ক্লাসটা দেখবা, আমার সাথে সাথে ক্লাস করলেই তুমি এখান থেকে অনেক কিছু আমার সাথে সাথে ক্লিয়ার করে নিতে পারবা, কারণ প্রত্যেকটা কোশ্চেন সলভ করানোর সাথে সাথে এই টপিকগুলোতে আমি ব্রড অ্যানালাইসিস করে তোমাদেরকে হেল্প করব, অনেকটা ব্রড অ্যানালাইসিস করে হেল্প করব। সো চিন্তার কিছু নেই, চলো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে আসো আমাদের এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা একটু সলিউশন করার ট্রাই করি। এই প্রশ্নটা আমরা একটু সলিউশন করব। দেখো আমাদের বলছে 2a এটা ভেঙে y + 2z তৈরি করলো, এই সমীকরণ অনুযায়ী একটি বিক্রিয়া সংঘটিত হলো। এবার বলছে 5 ডেসিমিটার কিউব মানে 5 লিটার আয়তনের একটি পাত্রে 4 মোল বিশুদ্ধ A বিক্রিয়া শুরু করলে সাম্য অবস্থায় 1 মোল অবশিষ্ট থাকে, বিক্রিয়াটির সাম্য ধ্রুবক বের করো। তো বিক্রিয়াটির সাম্য ধ্রুবক মানে এখান থেকে আমাদের কেপিকেসি বের করতে বলছে। সো বিক্রিয়াটির সাম্য ধ্রুবক মানে কি, বিক্রিয়াটির কেপিকেসি বের করতে বলছে। সো এখান থেকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা প্রথমেই এইটা ম্যাথটা করার জন্য জায়গা ভাগ করে নিব। প্রথমেই দেখো আমাদের 2a আছে, এইটা ভেঙে যে y + 2z তৈরি হচ্ছে। সো এইটার প্রাইমারি স্টেটে এখানে দেখো 2 মোল আছে, এখানে 0, এখানে 0। এবার খেয়াল করো, যখন এটা ইকুইলিব্রিয়ামে যাবে এই 2 মোল থেকে 2x পরিমাণ বিয়োজিত হবে। এটা তো আমরা বুঝি 9 10 থেকে 11 12 শিখছি, 2 মোল থেকে 2 মোল পরিমাণ বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে এখানে আসবে x পরিমাণ আর এখানে আসবে হচ্ছে 2x পরিমাণ। এইটা হচ্ছে সাম্য অবস্থায় বিয়োজন, সেটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী লিখতে হয়। এখান থেকে এই জায়গায় সামনে যেহেতু 2 মোল আছে, খেয়াল করো এখানে সামনে যেহেতু 2 মোল আছে, এই 2 মোল থেকে আমরা ফর্মুলা তৈরি করতে পারছি 2 মোল থেকে 2x পরিমাণ বিয়োজিত হবে। এখানে 1 মোল আছে এজন্য এখানে x পরিমাণ, এখানে 2 মোল আছে এজন্য 2x পরিমাণ। সো এখানে যেহেতু এখান থেকে ভেঙে বিয়োজন ঘটে, এজন্য এই সামনের মোল সংখ্যা থেকে সামনের মানে এই টোটাল 2 থেকে বিয়োজনের সময় আমরা সামনের মোল সংখ্যা থেকে যেটা পাবো ওইটাই দিব। এবার খেয়াল করো, তাহলে এখানে আমরা 2x - 2 পাচ্ছি, এখানে আমরা x পাচ্ছি, এখানেও 2x পাচ্ছি, তাই তো, এখানে আমরা 2x পাচ্ছি। এবার খেয়াল করো, ইনিশিয়ালি আমাদের এখানে এই পাত্রে যদি আমরা একটু খেয়াল করি, এই পাত্রে ইনিশিয়ালি, আচ্ছা এখানে আমি একটু লিখছি, এখানে দেখো ইনিশিয়ালি 2 মোল না 4 মোল ছিল, তাহলে 4 মোল থাকলে এখানে 4 মোল থেকে 2x পরিমাণ বিয়োজিত হয়। এখন 4 মোল থেকে 2x পরিমাণ বিয়োজিত হওয়ার পর সে সাম্য অবস্থায় যখন করে A নিয়ে বিক্রিয়ায় সাম্য অবস্থা শুরু করে, তখন দেখো 1 মোল A অবশিষ্ট থাকে, 1 মোলে অবশিষ্ট থাকে। অর্থাৎ বিক্রিয়া শেষে এই জায়গায় যেটা অবশিষ্ট আছে, এই 4 মোলের সাথে বিক্রিয়া শেষে এই জায়গায় অবশিষ্ট আছে হচ্ছে 1 মোল। তার মানে খেয়াল করো 4 - 2x এইটা সমান হচ্ছে 1 মোল। মানে জিনিসটা আবার বোঝানোর চেষ্টা করি, এখানে ইনিশিয়ালি আমাদের বিক্রিয়া যখন শুরু করে তখন সাম্য অবস্থায় আসার আগে এখানে আমাদের 4 মোল ছিল, সাম্য অবস্থায় আসার আগে এখানে কয় মোল ছিল, এখানে ছিল আমাদের 4 মোল। সো এই 4 মোল থেকে 2x পরিমাণ বিয়োজন হলো, এখানে x হলো, এখানে 2x হলো। এখন এইটা হচ্ছে আমার অবশিষ্ট পরিমাণ, সেই অবশিষ্ট পরিমাণ আমার 1 মোলের সমান। তার মানে এখান থেকে যদি আমি একটু বের করি 4 - 1 = ওই সাইডে গেলে 2x, দেখো 2x ওই সাইডে গেছে, 1 এই সাইডে আসছে, আসার পরে এখানে দেখো 3 = 2x পাই আমরা। এখান থেকে পরবর্তী লাইনে x = পাই হচ্ছে আমরা 3/2,
x ইকুয়ালস টু আমরা কত পাই 3/2। এখন যেহেতু আমাদের এখানে সাম্য ধ্রুবক কেসি বের করা লাগবে, আর ওই জায়গায় দেখো 5 লিটার কিউব আয়তন দেয়া আছে, সেই 5 লিটার কিউব আয়তন দিয়ে সাম্য ধ্রুবক আমরা কেমনে বের করব? তাহলে প্রথমে আমাদের সাম্য ধ্রুবক বের করার জন্য a এর ঘনমাত্রা বের করা লাগবে। সো a এর ঘনমাত্রা মানে নিচে যাবে আয়তন, আয়তন কত 5 লিটার, উপরে যাবে মোল সংখ্যা। তো মোল সংখ্যা মানে কি? এইটা আমার মোল সংখ্যা, অবশিষ্ট মোল সংখ্যা। সো অবশিষ্ট মোল সংখ্যা যদি তুমি ভালো করে খেয়াল করো, দেখো 4 মাইনাস 2 ইন্টু দেখো x এর ভ্যালু কত 3/2, x এর ভ্যালু 3/2। সেখান থেকে কাটাকাটি করলে 2 2 কেটে যায়, 4 থেকে 3 বাদ যায়, আলটিমেটলি আমরা 1/5 মোলারিটি ঘনমাত্রা পাই। সেম ভাবে আমরা যদি b এর ঘনমাত্রা বের করি, তাহলে দেখো নিচে যাবে আয়তন 5, উপরে যাবে আমাদের b এর ঘনমাত্রা। খেয়াল করো এই যে b এর ঘনমাত্রা বলতে y এর ঘনমাত্রা, এই দেখ এটা তো y, a y z। সেখান থেকে যদি আমরা y এর ঘনমাত্রা বের করার চেষ্টা করি, b এর না y এর, সো y এর ঘনমাত্রা বের করার চেষ্টা করি, সো y এর ঘনমাত্রা আসবে এখানে আমাদের x, সো x এর ভ্যালু কত 3/2। সো এটা কাটাকাটি করলে 3/10, এটা আসে আমার ঘনমাত্রা। এবার যদি আমরা দেখি z এর ঘনমাত্রা যদি আমরা বের করার চেষ্টা করি, নিচে দেখো আমাদের 5 মোল, উপরে যাবে আমাদের এই 2x, সো 2x মানে কি 2 ইনটু x এর ভ্যালু কত, x এর ভ্যালু আসছে 3/2, সো 3/2 নিলাম। সো আলটিমেটলি গুণ করলে দেখো উপরে 3/2, সো 2 ইনটু 3/2, সো উপরে 6 নিচে 10, এটা আসে। সো এই পর্যন্ত আমরা পাইলাম তোমার ঘনমাত্রা। এখন আমরা যখন কেসি বের করব, কেসি মানে কি? কেসি মানে উপরে যাবে আমার উৎপাদের তোমার হচ্ছে যে উন্নীত ঘাত সহ ঘনমাত্রা, নিচে যাবে বিক্রিয়কের উন্নীত ঘাত সহ ঘনমাত্রা। সো উৎপাদকে y আছে z আছে, সো y এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 3/10, যেহেতু y এর সামনে মূল সংখ্যা 1 তাহলে পাওয়ারে 1। z এর ক্ষেত্রে আমাদের যাবে হচ্ছে 6/10, যেহেতু আমাদের পাওয়ার হচ্ছে 2, তাহলে এখানে মানে মূল সংখ্যা 2, এজন্য পাওয়ারে যাবে 2। এবার আসো আমাদের বিক্রিয়ক হচ্ছে আমাদের বিক্রিয়ক, দেখো বিক্রিয়কের ঘনমাত্রা কত ছিল 1/5, যেহেতু আমাদের এই জায়গাতে মূল সংখ্যা 2, এজন্য পাওয়ারে যাবে 2। সো এই হচ্ছে আমাদের এখান থেকে বেসিক কাহিনী। সো এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, পরের লাইন আমরা করে নিতে পারবো, এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের ভ্যালু আসবে। সো ক্যালকুলেটর দিবা, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে এখান থেকে ভ্যালু পাবা 2.7। এই যে 2.7 ভ্যালু পাবা, এটাই হচ্ছে আমাদের এখানকার সাম্য ধ্রুবকের মান। এটা কি? এটা হচ্ছে আমাদের এখানকার সাম্য ধ্রুবকের মান। সো আশা করি এবার এই ব্যাপারটা আমরা ক্যালকুলেটরে বসাই করে ফেলতে পারবো। তো আমি এখানে আরেকবার একটু তোমাকে রিভাইজ করাই দিই যে করলামটা কি। করলাম হচ্ছে আমাদের বেসিক যেই কেপি বের করার যে বেসিক নিয়ম, সেটা অনুযায়ী করলাম। সো যেহেতু এখানে আমাদের মোল সংখ্যা এবং আয়তন দেয়া আছে, অর্থাৎ আমরা কেসিতে যাব, ঘনমাত্রায় যাব। সো প্রথমে আমরা কি করছি, আমাদের বেসিক ইকুয়েশন নিছি 2a থেকে আমরা y + 2z নিছি। এখন স্বাভাবিক বা প্রাইমারি স্টেটে এখানে 4 মোল ছিল, বলে দেয়া আছে, প্রশ্ন পড়লে দেখবা 4 মোলের কথা বলে দেয়া আছে, 4 মোল 0 মোল 0 মোল। এখন এই 4 মোল থেকে যখন বিয়োজন ঘটবে, তখন এখানে যেহেতু মোল সংখ্যা 2, এজন্য আমরা যদি বিয়োজন মাত্রা x ধরি, তাহলে 4 থেকে 2x বাদ যাবে, এখানে x তৈরি হবে, এখানে 2x তৈরি হবে। এটা হচ্ছে বেসিক সিস্টেম, মনে রাখতে হবে, এই সিস্টেমটা তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো আমাদের প্রশ্নে বলে দিছে যে a অবশিষ্ট থাকে 1 মোল, তার মানে এখানে শেষ পর্যন্ত যে আমাদের অবশিষ্ট ছিল, এই অবশিষ্ট অংশ আছে কত? এই অবশিষ্ট অংশ তোমার হচ্ছে 4 - 2x, এইটা হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ। এই অবশিষ্ট অংশের পরিমাণ ছিল 1 মোল, এই অংশের পরিমাণ 1 মোল, তার মানে এইটা ইকুয়ালস টু আমার 1 ধরতে হবে, কারণ কি এটাই অবশিষ্ট আর এটা সে 1 মোল। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর ভ্যালু 3/2 পাই। সেই x এর ভ্যালু 3/2 দিয়ে প্রথমে আমরা a এর ঘনমাত্রা বের করছি, y এর ঘনমাত্রা বের করছি, z এর ঘনমাত্রা বের করছি। কেমনে? এর ঘনমাত্রা মানে হচ্ছে এই জায়গাতে x এর ভ্যালু বসাই দিব, দিয়ে নিচে আমি v দিয়ে ভাগ করব, কারণ কি আমরা জানি ঘনমাত্রা s = n/v। তো এভাবে আমি ঘনমাত্রা 3টা বের করলাম, তারপর কেসি বের করলাম। এই যে সেম ম্যাথ আরো 2-3বার রিপিট আসছে, সামনেও তুমি যখন পরীক্ষা দিবা তখন এই কেপি কেসি রিলেটেড এরকমই ম্যাথ তুমি রিপিট পাবা, একদম হুবহু ম্যাথ এরকম রিপিট পাবা, হয়তো একটু সিস্টেম চেঞ্জ করে দিবে, প্রশ্নে একটু আসবে। তো সামনে এই সেম ম্যাথ যখন আমরা আবার সেকেন্ড সেট সলভ করতে যাই, টোটাল যেহেতু আমরা 4 সেট সলভ করব, সেকেন্ড সেট সলভ করতে যে আমরা তখন দেখবো স্লাইড পরিবর্তন, তাছাড়া কিছুই না। সো কেপি কেসি রিলেটেড ম্যাথ পারা মানে তুমি এখান থেকে একটা 6 মার্কের কোশ্চেন নিশ্চিত পাচ্ছ। পরে আসো এখানে আমাদের আজকে 2 নাম্বার কোশ্চেনটাতে যাই। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে তোমার পাত্রের যেই প্রকৃতি, সেই প্রকৃতির নির্ণয় রিলেটেড ম্যাথই আমাদের এই জায়গায় 2 নাম্বার কোশ্চেনে দিয়ে রাখছে। সো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা বলছে যে 3টি পাত্রে বিভিন্ন ধরনের দ্রবণ নেওয়া হলো, তো আমাদের কাছে 3টা পাত্র আছে, এটা হচ্ছে প্রথম পাত্র, ঠিক আছে,
আর এটা হচ্ছে দ্বিতীয় পাত্র। সো আমার কাছে দুইটা পাত্র আমরা আগে চিহ্নিত করে নিলাম। সো দেখো তিনটি পাত্রের ভিতর দুইটা পাত্র নিছি, বলছে প্রথম যেই পাত্র, ফার্স্ট যে পাত্র, আমি বোঝানোর জন্য মার্কিং করতেছি যাতে ম্যাথটা ভালো করে বুঝো। প্রথম পাত্রে আমাদের HCl আছে, ওকে, আমাদের HCl আছে। HCl এর খেয়াল করো, HCl এর তোমার 10 ml দ্রবণ আছে এবং এর ভিতরে pH দেয়া আছে, pH দেয়া আছে কত দেখো 2। সো আমরা জানি এখানে 10 ml দেয়া আছে, pH 2 দেয়া থাকা মানে এই pH থেকে কিন্তু আমি হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে পারবো। ওকে, তাহলে এই দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা আমি জানতে পারতেছি। আচ্ছা, এবার বলছে দেখো দ্বিতীয় পাত্র যেটা আছে, দ্বিতীয় পাত্র যেটা আছে এখানে CH3COOH আছে। খেয়াল করে দেখো এইটা আমাদের শক্তিশালী অ্যাসিড HCl, এইটা আমাদের দুর্বল, তাহলে একটা শক্তিশালী একটা দুর্বল, তাই না? কেমন একটা হয়ে গেল না, একটা শক্তিশালী একটা দুর্বল। মিশ্রণ যখন আমি করব, মিশ্রণের প্রকৃতি বের করতে যাব, মিশ্রণ যখন আমি করব তখন এইটা তো সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না, এইটার বিয়োজন মাত্রা কিন্তু কম হবে, সেই বিয়োজন মাত্রা আমার প্রশ্নে বের করতে বলবে। দেখো এবার বলছে দেখো CH3COOH এর 20 ml দেয়া আছে, ওকে 20 ml দেয়া আছে, এরপরে ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে 0.002 মোলারিটি। তাহলে দেখো 20 ml 0.002 মোলারিটি। এখন এখানে 0.002 মোলারিটি থাকলেও এইটা কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না, এর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বিয়োজিত হবে, সেই বিয়োজন মাত্রা আমাদের বের করতে হবে যে কত অংশ বিয়োজিত হবে। সো সেই বিয়োজন মাত্রা আমরা কি করব, এই টোটাল ম্যাথ জুড়ে ক্যালকুলেশন করব। ওকে, এবার দেখো আমাদের পরের কি অংশ বলছে যে তৃতীয় একটা পাত্র নিব আমরা, তৃতীয় পাত্রে প্রথম এবং দ্বিতীয়কে সম্পূর্ণ পরিমাণে দ্রবণগুলোকে মিশ্রিত করে pH পাবো এত। তাহলে তৃতীয় যেই পাত্র সেই তৃতীয় পাত্রের ভিতরে আমরা কি করব, প্রথম পাত্রকেও মিশ্রিত করব, দ্বিতীয় পাত্রকেও মিশ্রিত করব। তাহলে দুইটা পাত্রকে মিশ্রিত করে এখানে আমি pH পাচ্ছি, খেয়াল করো pH পাচ্ছি হচ্ছে 2.46। এই pH থেকে আমি আসলে কিছুই পাবো না, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাবো। তাহলে pH থেকে যদি আমি 2.46 ঘনমাত্রা পাই, ঠিক আছে, এবং এই দুইটা পাত্রকে যদি মিশ্রিত করছি, এর 10 ml এর 20 ml, এই দুইটার V1 প্লাস V2 মিলে আমি আয়তনও পাচ্ছি। তাহলে এই দুইটা থেকে বলে দিলে আমি এখান থেকে বের করে বলে দিতে পারতেছি যে আসলে এখানে বিয়োজন মাত্রা আসলে কত। কারণ এই জায়গাতে যেহেতু দুর্বল অ্যাসিড, ঘনমাত্রা দেয়া থাকলেও এই ঘনমাত্রা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়। এখান থেকে কি পরিমাণ বিয়োজিত হয় ভাইয়া? আলফা পরিমাণ বিয়োজিত হয়। তাহলে এই জায়গা থেকে সেই বিয়োজন মাত্রাটা তৈরি হয়, সেই বিয়োজন মাত্রাটা আমরা বলে দিতে পারবো, বুঝতে পারছো? সো আলফা পরিমাণ বিয়োজিত হওয়া মানে হচ্ছে আমার যেই ঘনমাত্রাটা দেয়া থাকবে সেই ঘনমাত্রার সাথে আলফা সি আসবে, হচ্ছে আমাদের আনসার। কি আসবে ভাই? আলফা সি। টোটাল ঘনমাত্রা আসবে হচ্ছে আলফা সি। সো আমরা এখান থেকে আলফা সি এর পরিমাণ বলে দিতে পারবো, ঠিক আছে? সো এই বিয়োজন মাত্রা আমাদের এখান থেকে বের করতে হবে। ওকে, আমরা বিয়োজন মাত্রা বের করব। বিয়োজন মাত্রা বের করার জন্যই আমাদের এখানকার মেইন কাহিনী, ঘনমাত্রা আমার দেয়া আছে, আলফার পরিমাণ বের করতে হবে। তো দেখো এখানে আমাদের শেষ পর্যন্ত জিজ্ঞেস করছে বিয়োজন মাত্রা। সো আমরা এখন ম্যাথটা স্টেপ বাই স্টেপ করব। সো প্রথম স্টেপে আমাদের প্রথম যেই বক্সটা আছে, এই বক্সের তোমার হাইড্রোজেন প্লাস আয়নের যে ঘনমাত্রা সেটা বের করা লাগবে। সো এই জায়গাতে যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে দেখো হাইড্রোজেন প্লাস আয়নের যে ঘনমাত্রা, আমি টেলোমেলো ভাবে করব, হ্যাঁ, সেটা হচ্ছে 10⁻⁻²। কেন? কারণ মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু 2 ছিল, মাইনাস লগ ওই সাইডে গেলে 10⁻⁻² হয়। তাহলে পিএইচ আয়নের যে ঘনমাত্রা সেটা এত আসে। তাহলে এই যে পাত্র, এই পাত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাইলাম, আবার আমি এখান থেকে খেয়াল করো এখান থেকে 10 ml পাইলাম, তাহলে আমি এই পাত্রের যেই দ্রবণ সেটা পেয়ে যাচ্ছি। এবার দেখো এই পাত্রে যখন আমি যাচ্ছি, এই পাত্রে আসলে আমার টোটাল ঘনমাত্রা এত দেয়া আছে, বিয়োজন মাত্রাটা আমার বের করা লাগবে। তাহলে এই যে বিয়োজন মাত্রা ইনটু সি, মানে আলফা ইনটু সি ইকুয়ালস টু একটা নতুন ঘনমাত্রা আসবে না, যেই ঘনমাত্রা আমার এই পাত্রে যাবে। সো সেই ঘনমাত্রাকে আমি এস ধরে নিলাম। তাহলে সেই ঘনমাত্রা যদি এস হয়, তাহলে এই এস আমি বসাবো, পাশাপাশি আমি আয়তন জানি, ঠিক আছে? এবার দেখো এই পাত্রের আয়তন আমি জানি, আর পিএইচ কত? পিএইচ হবে হচ্ছে 2.46। তার মানে এখান থেকে আমি হাইড্রোজেন প্লাস আয়নের যে ঘনমাত্রা সেটা কত পাবো? 10⁻⁻².46। এটা কত পাবো? 10⁻⁻².46। শর্টকাট, তুমি যখন ইয়া করবা ডিটেল করার তো তুমি জায়গা পাবা না। সো প্রত্যেকটা পাত্র এইভাবে তুমি যদি আলাদা আলাদা করে ছবি এঁকে এভাবে দেখাই দিতে পারো, তাহলে টিচার বুঝবে যে তুমি এই জিনিসপত্রগুলো বুঝো। তাহলে দেখো আমি 3টা পাত্র আলাদা আলাদাভাবে দেখাই দিলাম। এবার দেখো আমি যেহেতু এই দ্রবণের ঘনমাত্রা পাচ্ছি টোটাল মিশ্রণ করার পর হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা সমান, তাহলে এই দ্রবণের ঘনমাত্রা
ওই দ্রবণের ঘনমাত্রা S ইকুয়ালস টু আমার ফর্মুলা আসবে নিচে S1 V1, দেখো নিচে S1 V1 মানে V1 প্লাস V2, উপরে যাবে প্রথম পাত্রের যে ঘনমাত্রা সেটা যদি আমি ধরি S1 V1 এবং দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা S2 V2। তাহলে এবার একটু বোঝার চেষ্টা করি। দেখো এই ফর্মুলা যেটা, এটা হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা বের করার ফর্মুলা। তাহলে দেখো ফাইনাল যে ঘনমাত্রা পাচ্ছি সেটার ভ্যালু হচ্ছে 10⁻².46। ওকে, এটা পাইলাম। নিচে দেখো দুইটা পাত্র মিলায় নতুন যেই আয়তন সেটা 10 ml এবং 20 ml, মানে দুইটা যোগ করলে 30 আসে। ওকে, এটাও আমরা বুঝলাম। এবার প্রথম যেই পাত্র, প্রথম পাত্রের ক্ষেত্রে আমার ঘনমাত্রা S1 দেখো 10⁻², এটা আসছে ইনটু V1 এর ভ্যালু দেখো 10 ml। ওকে, পাইলাম। এবার দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে টোটাল ঘনমাত্রা যেটা বিয়োজিত হয়ে আসবে সেটাকে আমি S ধরতেছি। আচ্ছা, S ধরলাম ইনটু V2 এর ভ্যালু দেখো এখানে আছে হচ্ছে 20 ml। তাহলে খেয়াল করো আমি এখান থেকে সব কিছুর ভ্যালু বসাই ফেলছি, শুধুমাত্র আমি জানি না হচ্ছে S এর ভ্যালু। কিসের ভ্যালু? শুধুমাত্র আমি জানি না হচ্ছে S এর ভ্যালু। দেখো আমি এখানে সব কিছু বসাই ফেলছি, শুধুমাত্র জানি না আমি S এর ভ্যালু। সো এই যে S এর ভ্যালু আমি জানি না, S এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে S এর ভ্যালু বের করার জন্য আমি আড়াআড়ি গুণ করব, প্রথম এটার সাথে আড়াআড়ি গুণ করব, তাহলে এটা ক্যালকুলেশন করব, করে আমি S এর ভ্যালু এখান থেকে একটা পাবো। S এর ভ্যালু কত পাবো? আমি ক্যালকুলেটর নিই নাই, এজন্য ক্যালকুলেটর দিয়ে না করে ডাইরেক্ট বলে দিচ্ছি। এখান থেকে S এর ভ্যালু পাবো আমি 2 × 10⁻⁻4 মোলারিটি, এটা পাবো। এবার খেয়াল করো আমার বের করা লাগবে এই আলফা, বিয়োজন মাত্রা আলফা বের করা লাগবে। কোনটা? বিয়োজন মাত্রা আলফা। সো আমরা জানি আলফা ইনটু সি ইকুয়ালস টু এস, আলফা ইনটু সি ইকুয়ালস টু এস। তাহলে বিয়োজন মাত্রা আলফা ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই সি, এটা আসবে, তাই তো? তাহলে এস এর ভ্যালু দেখো 2 × 10⁻⁻4 আর সি এর ভ্যালু দেখো ওখানে ছিল 0.02। এখন এইটাকে যদি আমি বিয়োজন মাত্রাকে শতকরাতে নিয়ে যেতে চাই তাহলে এখানে আমাদের 100 দিয়ে গুণ করা লাগবে। ওকে ব্রো, 100 দিয়ে যদি গুণ করো তাহলে দেখো এখান থেকে দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্যর সাথে কেটে যাবে। কারণ কি 10⁻⁻4 মানে নিচে হচ্ছে তোমার 4টা শূন্য, একের পরে 4টা শূন্য, সো দুইটা শূন্যর সাথে দুইটা শূন্য কেটে যায়। সো দুইটা শূন্যর সাথে দুইটা শূন্য কেটে গেলে এবার খেয়াল করো এই 0.02 এটার মানে কত? 0.02 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 100। সো 2 ডিভাইডেড বাই 100 আসে। এই 100 আবার উপরে চলে যায়, 100 উপরে চলে গেলে এখানে থাকে। সো এখানে দুইটা শূন্যর সাথে এটা দুইটা শূন্য কাটে। আলটিমেটলি দেখো এই 2 এর সাথে এই 2 কেটে 1% বিয়োজন হয়। এখানে কত পার্সেন্ট বিয়োজন হয়? 1% না 10% বিয়োজন হয়। এখানে একটা কোথাও একটা ইয়া করছি, মানে সুন্দর একটা ঘাবলা করছি। আলটিমেটলি 10% বিয়োজন হবে। 10% কত পার্সেন্ট? 10% বিয়োজন হবে। তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর দিয়ে, আমি মুখে মুখে করতেছি এজন্য এটা আসছে। তুমি টোটাল যেটা বসাইলাম আর কি, দেখছো ভার্সিটি ক পড়ায় এটা হচ্ছে ঝামেলা। ভার্সিটি ক পড়া এটা হচ্ছে ঝামেলা, সবকিছু মুখে মুখে করার অভ্যাস। সো দেখো উপরে আমরা বসাইছি কত? উপরে আমরা বসাইছি এস এর ভ্যালু। এস এর ভ্যালু আসছে আমাদের কত আসছিল? এই যে এস এর ভ্যালু 2 × 10⁻⁻4। ওকে, আমরা এটা বসালাম, ইনটু এর সাথে যাবে 100%, ডিভাইডেড বাই নিচে যাবে 0.002। এখান থেকে ক্যালকুলেশন করলে 10%। ঠিক আছে, এখানে একটা শূন্য কম দিছিলাম এই জন্য মিলে নাই 10%। তাহলে আমি যদি টোটাল মিলে আরেকবার ওভারভিউ করি কি হইলো? প্রথমে আমরা প্রথম পাত্র নিলাম, প্রথম পাত্রের আমার এখানে 10 ml এবং পিএইচ দেয়া আছে। সো 10 ml এটা মানে আয়তন, পিএইচ মানে এখান থেকে আমি পাবো কি? ঘনমাত্রা। কিভাবে পাবো পিএইচ থেকে ঘনমাত্রা? পিএইচ ইকুয়ালস টু আমরা জানি মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। সেখান থেকে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻⁻ পিএইচ। সো এখান থেকে আমরা পিএইচ মানে ঘনমাত্রা পাবো। দ্বিতীয় পাত্রে আমাদের CH3COOH আছে, মানে একটা দুর্বল অ্যাসিড দেয়া আছে, তার সাথে আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে। বাট আমরা জানি দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে টোটাল যে ঘনমাত্রা সেটা বিয়োজিত হয় না, বিয়োজন মাত্রা অনুসারে বিয়োজিত হয়। সো আমার এখানে ঘনমাত্রা যদি সি হয় তাহলে মাত্রা হচ্ছে আলফা, তাহলে আলফা ইনটু সি ইকুয়ালস টু যেইটুকু বিয়োজিত হবে সেটা হচ্ছে এস। তাহলে এই যে এস, এস এর পরিমাণ আমি জানি না, অজানা, তাহলে অজানা আমি রেখে দিলাম। আলফার পরিমাণ জানি না, এস এর পরিমাণও জানি না, তাহলে আমি এস এর পরিমাণ অজানা, এটা আমি রেখে দিলাম। তাহলে এটা এস এর পরিমাণ ধরলাম, এই ঘনমাত্রাটা আমার এখানে সি হিসেবে কাজ করতেছে, যেটা আমার এখন লাগবে না। তাহলে এখানে দেখো আমি আলফার পরিমাণ নিছি এবং এস এর পরিমাণ নিছি। নেয়ার পরে এই দুইটা পাত্রকে মিশ্রিত করলে V1 প্লাস V2 পাই আমি তাদের আয়তন, এবং পিএইচ আমার দেয়া আছে অলরেডি 2.46, যেটা থেকে আমি আবারও হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা পাচ্ছি। তাহলে দেখো দুইটা মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা দেয়া আছে। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে S ইকুয়ালস টু S1 V1 প্লাস S2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। সেখান থেকে আমি এস এর যেই তোমার ঘনমাত্রা মানে দ্রবণের যেই ঘনমাত্রা সেটা বসাই দিলাম।
টোটাল নিচের আয়তন দিছি, উপরে আমি এই ফর্মুলাগুলো বসায় এস এর ভ্যালু পাইছি। এই যে এস এর ভ্যালু, সেই এস এর ভ্যালু বের করে আমি এটা পাইলাম। এখন দেখো আমি এখানে এস এর ভ্যালু জানি, এখানে আমি সি এর ভ্যালু জানি, তাহলে এখান থেকে আমি আলফার ভ্যালু পাবো, সেই আলফার ভ্যালু বের করছি। এটাই হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। সো রিটেন কোশ্চেন এরকমই হয়, কনসেপ্ট একটু কঠিন। তোমাকে যেটা করতে হবে, এই প্রশ্ন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার পড়তে হবে, প্রশ্ন পড়তে হবে, এন্ড প্রশ্নের সাথে সাথে এই যে এতগুলা স্টেপ তুমি মাথার ভিতরে ক্যাচ করবা, এইটার ম্যাচুরিটি তোমার আনতে হবে, তাহলে তুমি পরীক্ষার হলে বুঝবা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, এই প্রশ্নটা দেখছো, তুমি পারছো, তুমি জানো যে এটা মিলবে, তুমি তোমার মতো করে টেনে আসবা, ক্যালকুলেশন টেনে আসবা, যতদূর পারো টেনে আসবা। সব যদি নাও মিলে, টেনে আসার জন্য তুমি এখানে পার্শিয়াল মার্ক পাবা, এন্ড পার্শিয়াল মার্ক তোমার চান্স পাওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে যে একটা পাত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে এবং তাপমাত্রা 37 ডিগ্রি করা হলে কিছু পরিমাণ গ্যাস বেরিয়ে যেতে পারে পাত্রের ভিতরের চাপ অপরিবর্তিত থাকে। তাহলে গ্যাস কিছু পরিমাণ বেরিয়ে যায় কখন? যখন আমার তাপমাত্রা 37 ডিগ্রি করা হয়। তো তাপমাত্রা 37 ডিগ্রি করলে গ্যাস বেরিয়ে যায়, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে গ্যাস বেরিয়ে যায়। এবার বলছে দেখো বেরিয়ে যাওয়া গ্যাসের মোল সংখ্যা বের করো। এবার দেখো এই জায়গাতে আমাদের ভিতরে অভ্যন্তরে, মানে দেখো বেলুনের অভ্যন্তরে যেই গ্যাস আছে সেই গ্যাসের পরিমাণ দেয়া আছে 18.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। সো 18.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইডের মোল হবে W ডিভাইডেড বাই M। সো ক্যালকুলেশন করলে 18.5 ডিভাইডেড বাই M এর ভ্যালু 44। সো এত মোল আমরা পাচ্ছি। এবার খেয়াল করো এই এত মোল N1 আমাদের টেম্পারেচার T1 এ আছে। সো T1 মানে কত? 27 ডিগ্রি। এখন যদি আমরা এই টেম্পারেচার T1 কে চেঞ্জ করে T2 করি, T2 মানে কত দেখো? 37 ডিগ্রি। 37 ডিগ্রি করি, তাহলে এই মোল সংখ্যার কত চেঞ্জেস আসবে সেটা আমাদের বের করতে হবে। এখন বলবা ভাই মোল সংখ্যার চেঞ্জেস কিভাবে বের করব? দেখো খুব সিম্পল, আমরা ফর্মুলা জানি PV = nRT। সো PV = nRT ফর্মুলা মানে এখানে দেখো চাপ, আয়তন এগুলো যদি অপরিবর্তিত থাকে তাহলে এই n এর সাথে t এর সম্পর্ক n is inversely proportional to t। তার মানে n1 ডিভাইডেড বাই n2 ইকুয়ালস টু t1 ডিভাইডেড বাই t2। আমার বের করা লাগবে কিসের ভ্যালু? দেখো তো n2 এর ভ্যালু না, T2 এর জন্য আমি মোল সংখ্যা পাবো N2। তাহলে N2 এর ভ্যালু যদি বের করি, N2 এর ভ্যালু N2 ইকুয়ালস টু আর গুণ করো N1 ইনটু T2 ডিভাইডেড বাই T1, এটা আসে আমার ফর্মুলা। সো পরবর্তী লাইনে N2 ইকুয়ালস টু দেখো N1 এর ভ্যালু বসাতে পারি। N1 এর ভ্যালু দেখো ওই যে 18.5 ডিভাইডেড বাই 44, এটা আসছে। এবার দেখো T2 ডিভাইডেড বাই T1 এর ভ্যালু বসাও। T2 এর ভ্যালু 37 ছিল, 37 প্লাস 273 মানে আমার ভ্যালু আসবে 310 কেলভিন। পরে ছিল 27 মানে 300 কেলভিন। এই দুইটা ক্যালকুলেট করলে আমি এখান থেকে N2 এর ভ্যালু পাবো। সেই N2 এর ভ্যালু কত? N2 এর ভ্যালু আমার ক্যালকুলেশন করে N2 এর ভ্যালু বের হবে হচ্ছে 0.4 মোল মতো। সো এটা আসবে হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ক্যালকুলেটরটা আমি সাথে রাখি নাই, লাইক এগুলো ক্যালকুলেটরে দেখাই দিতে পারতাম, দেখাইলে আবার অবশ্য সময় বেশি যাবে। সো আমি বের করে দেখাই দিলাম না, এটা তোমরা করলেও এটাই পাবা। বেসিকটা দেখাই দিচ্ছি ম্যাথটা কিভাবে হবে। তাহলে এই ম্যাথটা বের করার উপায় হচ্ছে এরকম। তার মানে দেখো এইটা দেখে আমি বুঝতে পারছি যে PV = nRT যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশন মডিফাই করে আমার ম্যাথ আসার সম্ভাবনা আছে এবং ভালোই ম্যাথ আসে। PV = nRT এই ইকুয়েশন মডিফাই করে অনেক ম্যাথ দেয় বুটেক্স থেকে। সো এইটা একটু ভালো করে শিখবা, PV = nRT এই ইকুয়েশনের মডিফিকেশন, এটা প্রয়োজন। ওকে, সো আশা করি এই ব্যাপার পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা পরের ম্যাথটা দেখি। এই যে দেখো আমাদের এই জায়গাতে কোষ থেকে একটা প্রশ্ন দেয় কোষ থেকে। দেখো এটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের কোষ থেকে, খুবই রিপিটেডলি প্রত্যেক বছর দেয়, হয় কোষ বিভব, নাই কোষ বিক্রিয়া, নাই নার্নস্ট ইকুয়েশন। কোষ বিভব, কোষ বিক্রিয়া, নার্নস্ট ইকুয়েশন, আর না হলে পাত্রে রাখা যাবে কিনা। সো এই 4টা টপিক আছে, এই 4টা টপিকের ভিতর একটা দিবে। সো আমরা একটু এইটা একটু বোঝার চেষ্টা করব। এখানে দেখো আমাদের A থেকে A3+ দেয়া আছে। খেয়াল করো এখানে আমাদের A থেকে A3+ দেয়া আছে। এখানে আমাদের একটা ঘনমাত্রা দেয়া আছে মোলারিটিতে, যেটা আমরা জানি না। আরেকটা B2 থেকে এত দেয়া আছে, যেটার ঘনমাত্রা আমাদের দেয়া আছে, এটা আমরা জানি। এবার বলছে কোষটির বিভব, এই কোষ যেটা, এই কোষের বিভব মানে E সেল, এইটা আমরা অলরেডি জানি, এটা দেয়া আছে। হলে অ্যানোডের দ্রবণটির ঘনমাত্রা কত হবে, মানে এই দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে। এবার খেয়াল করো এই জায়গাতে যদি আমরা E0 তোমার হচ্ছে অ্যানোড দেখার চেষ্টা করি, E0 অ্যানোড মানে হচ্ছে
ই নট অ্যানোডের বিক্রিয়ায় এ থেকে A3+ দেয়া আছে, এ থেকে A3+ দেয়া আছে, যেইটার ভ্যালু খেয়াল করে দেখো ই নট অ্যানোডের ভ্যালু A3+ থেকে A দেয়া, তাহলে এটা কি অ্যানোডে জারণ বিক্রিয়া হয়েছে? উত্তর হচ্ছে না, এটা বিজারণ বিক্রিয়া হয়ে গেছে। সো এটা যদি বিজারণ বিক্রিয়া হয় তাহলে তো হবে না, আমার এখানে অ্যানোড হিসেবে কাজ করছে এটা, তার মানে এই বিজারণকে জারণ করতে হবে, তাহলে জারণ করলে এর সামনে একটা মাইনাস আসবে, তাহলে -0.72, মানে এখানে আমরা +0.72 পাবো। আচ্ছা, এবার ই নট অফ ক্যাথোড যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ক্যাথোডে অলরেডি আমাদের এখানে B2+ থেকে B হবে, তাহলে দেখো ই নট B2+ থেকে B। আচ্ছা, এবার আমরা একটু দেখার চেষ্টা করি এখানে ভ্যালু কি B2+ থেকে B দেয়া আছে? উত্তর হচ্ছে ইয়েস, ওটাই দেয়া আছে, তাই সেটা কত? -0.42 ভোল্ট। তাহলে দেখো এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু আমরা জানতে পারলাম। এই দুইটা ভ্যালুর মাধ্যমে আমরা কি বের করতে পারবো? এই দুইটা ভ্যালুর মাধ্যমে আমরা ই নট সেল বের করতে পারবো। ই নট সেল মানে হচ্ছে ই নট অফ অ্যানোড প্লাস ই নট অফ ক্যাথোড। তাহলে ই নট অফ অ্যানোড এবং ই নট অফ ক্যাথোড ভ্যালু যদি বের করি, তাহলে একটা আসবে +0.72, আরেকটা আসবে -0.42। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে +0.3 ভোল্ট। ওকে, এটা হচ্ছে ই নট সেলের ভ্যালু। আচ্ছা, ই নট সেলের ভ্যালু আমরা বুঝতে পারলাম, এটা নিয়ে আমাদের প্যারা নাই, বাট আমাদের দেয়া আছে ই সেলের ভ্যালু। খেয়াল করো, তাহলে ই সেলের ভ্যালু যখন দেয়া থাকবে আমরা জানি ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আরটি ডিভাইডেড বাই এন এফ, এখানে আসবে হচ্ছে লন কিউ, আরটি ডিভাইডেড বাই এন এফ লন কিউ। এখন লন কিউ মানে উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। সো আমরা একটু উৎপাদ দেখার চেষ্টা করব, উৎপাদ কি। সো উৎপাদ এবং বিক্রিয়ক, এবং এই জায়গাতে আমাদের টোটালটা ব্যালেন্স করা লাগবে। সো উৎপাদ বিক্রিয়ক টোটালটা যদি ব্যালেন্স করতে চাই তাহলে আমাদের এখানে একটু সাইড ওয়ার্ক করা লাগবে, তাছাড়া আমরা মেলাইতে পারবো না। সাইড ওয়ার্ক মানে কি? দেখো এ যখন এ থেকে A3+ এ পরিণত হচ্ছে, তখন কিন্তু এখান থেকে সে 3টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করো বি যখন 2+ থেকে B তে পরিণত হচ্ছে, এ কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করছে। সো এই যে 2টা ইলেকট্রন আর 3টা ইলেকট্রন, দুইটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমাদের 2 দিয়ে গুণ করা লাগবে, ফলে এখানে আমি 6 ইলেকট্রন পাবো, এখানেও আমি 2 পাবো। এখানে আমাদের 3 দিয়ে গুণ করা লাগবে, 3 দিয়ে গুণ করলে এখানে আমি 6 ইলেকট্রন পাবো, এখানে পাবো 3, এখানে পাবো 3। তো খেয়াল করো আমাদের এখানে ঘনমাত্রা লাগবে হচ্ছে A3+, এ 2 মোলের, আর 3B+, এ 2 মোলের। এই হচ্ছে আমাদের ঘনমাত্রা। এবং এখানে এইটা দেখে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই যে অংশটা, এটা তো সলিড, এটা আমাদের লাগবে না, এটা সলিড, এটাও লাগবে না। এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এইটা হচ্ছে আমার উৎপাদ আর এইটা হচ্ছে আমার বিক্রিয়ক, কারণ এটা উৎপাদের অংশ আছে, এটা বিক্রিয়কের অংশ আছে। সো উৎপাদ আসলে A3+ এর ঘনমাত্রা এইটা লাগবে, এবং তার পাওয়ার কত যাবে? পাওয়ার যাবে 2, বুঝতে পারছো? আর বিক্রিয়ক হিসেবে আমরা পাবো B2+ এর ঘনমাত্রা, তার পাওয়ার কত যাবে? তার পাওয়ার যাবে হচ্ছে 3। এই হচ্ছে আমাদের ঘনমাত্রার খেলা। এবং নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ কত? 6। তাহলে আমরা যদি এখন এখানে ভ্যালু বসাই, দেখো ই সেলের ভ্যালু আমাদের দেয়া আছে 1.13 ভোল্ট। ওকে, ই নট সেলের ভ্যালু আমি বের করছি 0.3 ভোল্ট, মাইনাস আর এর ভ্যালু 8.314। টেম্পারেচার আমাদের এখানে দেয়া থাকার কথা 30 ডিগ্রি, মানে 303 কেলভিন। নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ 6, এন্ড এফ এর ভ্যালু 96500। এরপরে লন, উপরে দেখো লন উপরে আমরা অলরেডি এখানে ঘনমাত্রা জানি A3+ এর ঘনমাত্রা মানে x, সো এখানে আমরা x বসাতে পারবো, x এর স্কয়ার আসবে। আর B2+ এর ঘনমাত্রা এটা আছে দেখো 0.45, এইটা দেয়া আছে কত? এইটা দেয়া আছে হচ্ছে আমাদের, এর মোল সংখ্যা আসছে 3, তাহলে পাওয়ারে যাবে 3। তো এই হচ্ছে আমাদের টোটাল মিলে এখানে কাহিনী। তাহলে এখন এই কাহিনী থেকে আমরা কি করতে পারবো? এই 0.3 এই সাইডে নিব, নিয়ে এখান থেকে এটা বাদ দিতে পারবো, পরে এই অংশটা যে তার সাথে গুণ হবে, তাই না? এই অংশটা ওই সাইডে যে গুণ হবে, তারপরে পরের লাইনে এই জায়গায় আমাদের লন আছে, এই লনটা কি আমরা কি করব? অপোজিট সাইডে যে ই টু দি পাওয়ার নিব, ই টু দি পাওয়ার নিয়ে তারপরে এই বেসিক ক্যালকুলেশন করে রুট করে আমি এখান থেকে x এর ভ্যালু বের করতে পারবো। সো এর পরেরটুকু হচ্ছে বেসিক ক্যালকুলেশন, এরপরেরটুকু বেসিক ক্যালকুলেশন, 2 স্টেপে বেসিক ক্যালকুলেশন করবা। তাহলে ম্যাথটা দেখো একদম ইজি ম্যাথ কিন্তু না। প্রথমে দেখো আমাদের এখানে প্যাচ দিয়ে করে রাখছে, প্যাচটা কি? এখানে এই ঘনমাত্রাটা আমার জানা নেই, এই ঘনমাত্রাটা জানা না থাকার কারণে আমরা ওইটা কিন্তু এই ভিতরের অংশে পাচ্ছি, তাহলে এই টোটালটা রিভার্স ক্যালকুলেশন করে আমার এই x এর ভ্যালু বের করতে হবে, সরাসরি কিন্তু হবে না। আবার এটা করার জন্য আমরা এখানে ই নট সেল লাগবে, যেটাও আমার দেয়া নেই, যেটা আবার উল্টায় দেয়া আছে ওইটা আবার বুঝে আমাদের ই নটের ভ্যালু আগে বের করা লাগছে। ই নটের ভ্যালু বের করার পর তারপরে আমার কিন্তু কোষ বিক্রিয়া বুঝা লাগছে, বুঝালে কি নাম্বার অফ ইলেকট্রন
এক্সচেঞ্জ বা ব্যালেন্স ওইটা বের করা লাগছে, এবং সেটার পাশাপাশি আমাদেরকে আরো একটা জিনিস বের করা লাগছে, সেটা হচ্ছে এখানে উৎপাদকে আর বিক্রিয়ককে। সো উৎপাদ যাবে উপরে, বিক্রিয়ক যাবে নিচে, কোথায়? আমাদের নার্নস্ট ইকুয়েশন যেটা আছে সেটাই। তাহলে এইটা কিন্তু আমাদের বিভব নার্নস্ট ইকুয়েশন থেকে একটা ম্যাথ। সো আশা করি এই টোটাল ম্যাথটা কিভাবে করলাম এটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় খুবই ভালো, কমেন্ট বক্সে লেখো ইয়েস ভাইয়া ক্লিয়ার। অ্যান্ড ক্লাস কেমন লাগছে বলবা, ইঞ্জিনিয়ারিং ক্লাস অনেকদিন পরে নিচ্ছি। এরপর আসো আমাদের পরবর্তী যে ম্যাথটা, এটা একটু বোঝার চেষ্টা করি। এটাও বেশ বড় ম্যাথ, বেশ বড় ম্যাথ। এবার কোশ্চেনটা একটু বেশ কঠিন করছিল, এই জন্য একটু বড় বড় ম্যাথ আসছে, মানে লেটেস্ট ইয়ারের কোশ্চেন এগুলো সব একটু কঠিন করছিল, এই জন্য একটু বড় বড় ম্যাথ দিছে। সো এই ম্যাথটার দিকে যদি একটু তাকাই, একটু বোঝার চেষ্টা করি কি দিছে আমাদের। বলছে 55 মিলিগ্রাম ক্রোমিয়াম সালফেট এই লবণের 300 ml দ্রবণ দ্রবীভূত আছে। তাহলে এইটা একটা লবণ, সেই লবণের এটা দ্রবীভূত অবস্থায় আছে। এবার বলছে এই দ্রবণ থেকে 60 ml নিব। তাহলে এই দ্রবণ থেকে 60 ml আমি নিব, বাট এই যে এই অংশটা দেয়া আছে, এই অংশটা থেকে না আমি দ্রবণের ঘনমাত্রা পাবো। কি পাবো? ঘনমাত্রা পাবো। সো ক্রোমিয়াম সালফেট দ্রবণের ঘনমাত্রা, এটা যদি বের করার চেষ্টা করি, ঘনমাত্রা প্রথমে আসবে হচ্ছে আমার 1000 W ডিভাইডেড বাই mv, এটা 1000 W ডিভাইডেড বাই mv। সেখান থেকে আমি যদি দ্রবণের ঘনমাত্রা বের করার ট্রাই করি, দেখো একটু দ্রবণের ঘনমাত্রা বের করি, S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই mv আসবে। সো উপরে আমি 1000 বসাইলাম, W এর পরিমাণ দেখো আমার এখানে 55 মিলিগ্রাম আছে। সো 55 মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করলে 10 টু দি পাওয়ার -3 আসে, ডিভাইডেড বাই mv। ক্রোমিয়াম সালফেট, এইটার জন্য তুমি ক্যালকুলেটরে হিসাব করবা আণবিক ভর কত। সো আণবিক ভর হিসাব করলে 392 আসবে। সো এই 392 তুমি মুখস্থও করতে পারো, আবার এই 392 তুমি কি করতে পারো? ক্যালকুলেটরও বের করতে পারো, ক্রোমিয়ামেরটা সালফারের অক্সিজেনটা মনে রেখে। এরপরে দেখো এই জায়গায় আয়তন 350 ml দেয়া আছে। ওকে, mv 350 ml এটা দেয়া থাকলো। টোটাল মিলে ক্যালকুলেশন করবা, এই টোটালটা ক্যালকুলেশন করে এই যে দ্রবণ, এই দ্রবণের ঘনমাত্রা কত আসবে? এই দ্রবণের ঘনমাত্রা আসবে হচ্ছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলারিটি। এইটা আসবে হচ্ছে এই দ্রবণের ঘনমাত্রা। ওকে, প্রথম দ্রবণের ঘনমাত্রাটা আমরা পেয়ে গেলাম। এখন বলবো ভাই ঘনমাত্রা কেন পেয়ে গেলাম? দেখো তোমার কাছে একটা পাত্র ছিল, সেই পাত্রের ভিতরে এই দ্রবণটা দেয়া ছিল, তো সেই দ্রবণের ঘনমাত্রা তুমি জানো। এখন এই দ্রবণটা থেকে তুমি বের করে নিবা মাত্র 60 ml। তাহলে যদি একটা দ্রবণ থেকে নাও, মানে ধরো তোমার কাছে 1 লিটার পানির বোতল আছে, ওখান থেকে তুমি 500 ml পানি বের করে নিলা, তাহলে ওই ঘনত্বই থেকে যাচ্ছে, ঘনত্বই থেকে যাচ্ছে, পানিটা জাস্ট তুমি বের করে নিছো। সো পানিটা বের করে নিছো কতটুকু? 60 ml। এখন দেখো এই 60 ml ব্যবহার করে একটা নমুনার সাথে, হ্যাঁ নমুনার সাথে আমি 40 ml লেডের সাথে সর্বনিম্ন কত ঘনমাত্রার নমুনা যোগ করলে আমার লেড সালফেটের অদক্ষেপ পাওয়া যাবে, এটা বের করতে হবে। লেড সালফেটের অদক্ষেপ পাওয়া যাবে সর্বনিম্ন কত যোগ করলে। এখন দেখো এই জায়গাতে আমাদের একটা ছোট্ট খেলা আছে। আমাদের এখানে ছিল হচ্ছে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 সো এইটাকে তুমি যদি ভাঙো, ভেঙে খেয়াল করো ক্রোমিয়াম 3+ এ পরিণত হবে, আর সালফেট 2- এ পরিণত হবে। এখন ক্রোমিয়ামের নিচে কয়টা ক্রোমিয়াম আছে? 2টা ক্রোমিয়াম। সো 2 ক্রোমিয়াম 3+ এ পরিণত হবে। সালফেট এখানে কয়টা সালফেট আছে? 3টা সালফেট, 3টা সালফেটে পরিণত হবে। সো টোটাল যৌগের ঘনমাত্রা যদি S হয়, তাহলে A পাবে হচ্ছে 2S, A পাবে কত? A পাবে হচ্ছে 3S। ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী। এবার খেয়াল করো এই S যেই ঘনমাত্রা, এই S ঘনমাত্রাটাই আমি বের করছি, ক্রোমিয়াম সালফেটের ঘনমাত্রাটাই বের করছি। তাহলে ক্রোমিয়াম সালফেটের S এর ভ্যালু আমি পাচ্ছি কত? 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ওইটা পাচ্ছি। তার মানে এখন দেখো এই লেড সালফেটের সাথে যখন বিক্রিয়া করছে, তখন এই লেড সালফেটের ঘনমাত্রা আমার লাগবে না? ইয়েস, সালফেটের ঘনমাত্রা লাগবে। সেই সালফেটের ঘনমাত্রা আসছে হচ্ছে 3S। সো এখান থেকে যদি আমি সালফেট 2- আয়নের ঘনমাত্রা বের করতে চাই, সেটা আসবে হচ্ছে 3 ইন্টু S, S মানে কত? 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো ক্যালকুলেশন করলে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এইটা আসে হচ্ছে আমার সালফেট আয়নের ঘনমাত্রা। ওকে, এবার দেখো আমাদের এই জায়গাতে আমাদের KSP এর ভ্যালু দেয়া আছে, KSP এর ভ্যালু দেয়া আছে। খেয়াল করো এখন আমি কি করছি খেয়াল করো, এই লেড 2+ আয়নকে 40 ml লেড 2+ আয়নের দ্রবণের ভিতর আমি এখানে এই সালফেট আয়ন ঢুকাই দিছি। তাহলে দেখো এখান থেকে গেছে সালফেট, 2- আয়ন, আর এখানে অলরেডি আছে আমার লেড আয়ন, লেড 2+ আয়ন। বাট দুইটার ক্ষেত্রে ব্যবস্থা ভিন্ন ভিন্ন মানে কি? এই যে লেড 2+ আয়ন, তার জন্য আমি 40 ml
আয়তন এটা জানি, বাট এটার জন্য আমি ঘনমাত্রা কত হবে সেটা জানি না, সেটা ধরে নিলাম s। বাট এইটার জন্য আমি আয়তন অলরেডি জানি কত 60 ml, আর এখান থেকে আমি ঘনমাত্রাও জানি, ঘনমাত্রা কত এই যে বের করে নিলাম 3.6 ইন্টু 10⁻³ ml। তাহলে দেখো এইটার আমি আয়তন ঘনমাত্রা দুইটারই জানি, এইটার আয়তন জানি, ঘনমাত্রা জানি না। এখন বলবা ভাই এটা কেন লাগবে? দেখো আমার এই লেড সালফেটের অদক্ষেপ হিসাব করতে হবে, তাহলে লেড সালফেটের অদক্ষেপ হিসাবের জন্য আমার এখানে কেএসপির ভ্যালু দেয়া আছে অলরেডি। তাহলে আমি এখান থেকে যদি কেএসপির ভ্যালুতে যাই, কেএসপি অফ লেড সালফেট, তো লেড সালফেটের কেএসপির জন্য এখানে আমরা লেড 2+ আয়নের ঘনমাত্রা নিব ইনটু SO4 2- আয়নের ঘনমাত্রা নিব। বাট মজার ব্যাপার হচ্ছে এই দুইটা ঘনমাত্রা দুইটা আলাদা আলাদা দ্রবণ থেকে আসছে, তাহলে এটা কিন্তু মিশ্রণের ঘনমাত্রা তৈরি করবে। কি করবে ভাই? মিশ্রণের ঘনমাত্রা তৈরি করবে। তো এইটার ঘনমাত্রা আমরা নিব হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা, কারণ কি একটার আয়তন 60 ml আছে, একটা 40 ml আছে, দুইটা 60 এবং 40 মিলে টোটাল আয়তন হবে 100 ml। 100 ml এর জন্য আমার মিশ্রণের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়। কোনটা থেকে চেঞ্জ হয়? ওই যে একটা ফর্মুলা শিখছিলাম S1V1 = S2V2, এখান থেকে আমার নতুন ঘনমাত্রা S2 = S1V1 / V2, V2 মানে টোটাল আয়তন, ওই ফর্মুলা দিয়ে আমার চেঞ্জ হয়। আচ্ছা আমি একটু দ্রুত টানছি, অনেক যেহেতু করাইতে হবে দ্রুত টানছি, আমি জানি না তোমরা কেমন বুঝতে পারবা, আরো স্লো পড়াইলে তোমরা আরো ভালো বুঝবা হয়তো, বাট স্লো পড়াইলে আমি অনেক কিছু শেষ করতে পারবো না, এই জন্য একটু দ্রুত টানছি, আশা করছি বুঝতে পারবা। এবার দেখো এই জায়গাতে আমার কেএসপি এর ভ্যালু অলরেডি দেয়া আছে কত 2.13 ইন্টু 10⁻⁻8, ওকে এটা দেয়া আছে। এবার বলতে দেখো লেড 2+ আর সালফেট 2- আয়ন এটা বসাতে হবে। সো লেড 2+ এর জন্য আমার নতুন ঘনমাত্রা কত আসবে? লেড 2+ এর নিজের ঘনমাত্রা কত ছিল? দেখো নিজের ঘনমাত্রা ছিল হচ্ছে আমার S ইন্টু আয়তন ছিল 40, আর দ্রবণের মোট আয়তন এটা নিচে যাবে ওই যে S1V1 ফরম্যাটে, মোট আয়তন কত 100, সো এটা লিখে ফেললাম। ওকে সেম ভাবে সালফেট মাইনাস আয়নে যাও, সালফেট মাইনাস আয়নের নিজের ঘনমাত্রা ছিল হচ্ছে 3.6 ইন্টু 10⁻³ আয়তন কত ছিল 60 ml ডিভাইডেড বাই নিচে যাবে আমার আয়তন, নিচের আয়তন টোটাল 100। সো এই হচ্ছে আমার কাহিনী। এবার দেখো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি এই যে এস এর ভ্যালুটা পাবা না মাঝখানে, দেখছো একটাও কিন্তু সরাসরি ক্যালকুলেশন দেয়নি, এই যে এস এর ভ্যালুটা পাবা না সেই এস এর ভ্যালু থেকে তুমি বলতে পারবা এখানে আমাদের লেড সালফেটের যে সর্বনিম্ন ঘনত্ব সেটা ছিল এটা। এখান থেকে তুমি এই এস এর ভ্যালুটা বের করে জাস্ট বলতে পারবা। তাহলে দেখো আমি একটু এভাবে করলাম কেন, তোমাকে যাতে এই ম্যাথটা ফিল করাইতে পারি, সেগমেন্ট করে ফিল করাইতে পারি, এই জন্য আমি এভাবে করছি। তুমি অবশ্যই এই ক্লাস নোট দেখবা, অবশ্যই ক্লাস নোট দেখবা, বাট ক্লাসটা তুমি যদি না বুঝো তাহলে ক্লাস নোট দেখে তোমার লাভ কম হবে, বুঝতে পারছো? সো ক্লাস নোটটা দেখার আগে ক্লাসটা ভালো করে বুঝো। সো এইটা আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এটা ছিল কি আমাদের এখানে সর্বনিম্ন ঘনমাত্রা বের করার এই ম্যাথটা সলিউশন। ওকে সো আমরা স্টেপ বাই স্টেপ এই ম্যাথটা করে ফেলছি। পরে আসো আমাদের এখানে একটা ম্যাথ বলছে যে কোনো একটি নমুনা পানির সিওডি এর মান এত ppm। তো ধরো আমাদের এখানে একটা পানির ট্যাঙ্ক আছে, এই পানির ট্যাঙ্কে আমাদের নমুনা পানি আছে, সেই নমুনার পানির সিওডি মানে কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে টোটাল কি পরিমাণ কেমিক্যাল অক্সিজেন লাগবে বা অক্সিজেন লাগবে সেই অক্সিজেনের পরিমাণ বলে দিছে হচ্ছে আমাদের কত 25 ppm। এখন 25 ppm এটা তো বুঝলাম, বাট আমরা যখন হিসাব করব তখন তো ppm দিয়ে হিসাব করতে পারবো না, তাহলে এই ppm থেকে আমার ঘনমাত্রায় কনভার্ট করতে হবে, সেটা আমি পরে করতেছি। এবার বলছে দেখো পরবর্তী অংশ এটা বোঝার চেষ্টা করো, এই নমুনা পানি থেকে 80 ml এর মধ্যে উপস্থিত, তো এই নমুনা থেকে আমি একটা ছোট্ট আরেকটা দ্রবণ বের করে নিছি যার আমার আয়তন হচ্ছে 80 ml। তাহলে খেয়াল করো তো আমার এখানে ঘনমাত্রা যেটা দেয়া ছিল এই দ্রবণের ঘনমাত্রাও সেটাই থাকবে, কত থাকবে 25 ppm ই থাকবে ঘনমাত্রা, আয়তন হবে 80 ml। ওকে নিলাম। এবার বলছে এই অংশতে উপস্থিত জৈব দূষককে জারিত করতে অম্লীয় মাধ্যমে আমার K2Cr2O7 এর পরিমাণ বের করো। তাহলে এইটাকে আমি এখন জারিত করব, জারিত করতে আমার K2Cr2O7 এর পরিমাণ বের করা লাগবে। এখন আমাদের এখানে খেয়াল করতে হবে ওখানে আছে পানি, তো পানিকে জারণ করব আমি K2Cr2O7 দিয়ে, ঠিক আছে পানিকে জারণ করব কি দিয়ে K2Cr2O7 দিয়ে। তাহলে আমার এখানে En অফ পানি এক সাইডে লিখতে হবে ইকুয়ালস টু En অফ K2Cr2O7 এক সাইডে লিখতে হবে, K2Cr2 এক সাইডে লিখতে হবে। বেসিক জারণ বিজারণ বিক্রিয়া যে সিস্টেম, সামেশন অফ En অফ তোমার জারক এক সাইডে ইকুয়ালস টু সামেশন অফ En অফ বিজারক এক সাইডে, বা বেসিক টাইট্রেশনের যে নিয়ম সামেশন অফ En অফ অ্যাসিড এক সাইডে, সামেশন অফ En অফ বেজ এক সাইডে, ওই নিয়ম যেই নিয়ম আমি তোমাদেরকে অলরেডি শেখাইছি
পরিমাণগত রসায়নে, সেই নিয়মে আমরা এখানে বসাবো। এবার এই নিয়মে বসায় খেয়াল করে দেখো আমাদের যে পানি নমুনাটা নিছি, এই পানির নমুনার যে ঘনত্ব এবং আয়তন আছে, মানে একটা এস, একটা ভি আর একটা এস, এটা স্বাভাবিক কোনো সিস্টেমে নাই। তাহলে স্বাভাবিক সিস্টেমে না থাকলে আমি হিসাব করতে পারবো? উত্তর হচ্ছে না। তাহলে প্রথমত আমার এই যে ঘনমাত্রা, এটাকে স্বাভাবিক ফরম্যাটে আনতে হবে। তাহলে এটাকে স্বাভাবিক ফরম্যাটে আনতে গেলে আমরা জানি ppm equals to sm into 10 to the power 3 এটা। তাহলে এখান থেকে s এর ভ্যালু যদি বের করি তাহলে কত আসবে? ppm divided by m into 10 to the power 3। তো ক্যালকুলেশন করো, ppm এর ভ্যালু অলরেডি 25 দেয়া আছে, সো উপরে 25, নিচে m। m মানে কি? m মানে আমার এখানে পানি, তাই না? এই নমুনাতে তো পানি, তাহলে পানির জন্য 18 into 10 to the power 3 এটা আসে। তো এখান থেকে আমি ঘনমাত্রা পেয়ে গেলাম। এবার আমি ঘনমাত্রা বসাবো। তাহলে খেয়াল করো এখানে আবার পানির জন্য ই কত আসবে? সো পানির জন্য আমার টোটাল পানি যেহেতু একটা অণু, এই পানির জন্য ই আসবে আমার 1, ঠিক আছে? পানির ভিতরে কোনো ভেজাল নাই, অন্য কোনো কিছু নাই, জাস্ট মাথায় রাখবা পানির জন্য সবসময় তুমি ই বসাবা 1। এই ধরনের তোমার যখন বিওডি সিওডি এর ম্যাথ দিবে এবং টাইট্রেশন করতে বলবে, তখন তোমার পানির জন্য ই সবসময় 1 বসবে। সো 1 বসালাম। এবার এন কে ভাঙলে ভিএস পাওয়া যায়। ভিএস যদি পাই তাহলে ভিএস এর ভ্যালু আমি কেমনে বসাবো বলো? এন কে ভেঙে আমি ভিএস পাবো, এই ভিএস এর ভ্যালু আমি কেমনে বসাবো? তো খেয়াল করে দেখো এখানে যে ভিএসটা আমি পাবো, এই যে ভিএসটা আমি পাবো, এই ভিএস এর ভ্যালু বসানোর সময় এই জায়গাতে, আচ্ছা ক্রোমিয়ামের জন্য, হ্যাঁ, এই ভিএস এর ভ্যালু বসানোর সময় এই জায়গায় এস এর ভ্যালু আমি পাচ্ছি, খেয়াল করো 25 ডিভাইডেড বাই ওই এস এর ভ্যালু 18 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ক্যালকুলেশন ওই সাইডের দেখা আসছি। এবার এস এর যেই ভ্যালু সেটা তো আমি পেয়ে গেলাম। এবার ভি এর ভ্যালু কত আছে দেখো 80 ml, বাট 80 ml কে ml এ বসাইলে হবে না, 80 ml কে আমাদের লিটারে বসাতে হবে। বলবো ভাই লিটারে কেন বসাবো? কারণ হচ্ছে এই সাইডে আমি এই n ইকুয়ালস টু ভিএস যে অংশটা পাবো না, এটা n ইকুয়ালস টু ভিএস করলে হবে না, কারণ আমার K2Cr2O7 এর পরিমাণ জিজ্ঞেস করছে, আর পরিমাণ বের করতে বলা মানে W। তো এখানে যে n টা আছে এই n ভেঙে আমরা W বাই m বসাবো। এবার বলবা ভাই E এর ভ্যালু কত আসবে? খেয়াল করো এই যে K2Cr2O7, এই জায়গায় ক্রোমিয়ামের জারণ মান আসে হচ্ছে তোমার +6। ক্রোমিয়ামের জারণ মান আসে কত? +6। এখন এই ক্রোমিয়াম তোমার +6 থেকে ক্রোমিয়াম 3+ এ পরিণত হয়। তাহলে দেখো 6 থেকে 3 তে পরিণত হইতে গেলে ইলেকট্রন সে ছাড়ে হচ্ছে 3টা। এখন একটা ক্রোমিয়ামের জন্য 3টা ছাড়ে, তাহলে দুইটা ক্রোমিয়ামের জন্য 2 × 3, তার মানে এখানে 6টা ছাড়ে। তো 6টা ছাড়লে এর যে তুল্য সংখ্যা সেটা 6 আসে। সবসময় মাথায় রাখবা K2Cr2O7 এইটা যে তুল্য সংখ্যা এটা আসে 6। আবার বলি ক্রোমিয়ামের এখানে জারণ মান বের করবা +3 পাবা, +6 পাবা, সে ক্রোমিয়াম 3+ এ পরিণত হয়, মানে 6 থেকে 3 তিনটা ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়। এখন একটা ক্রোমিয়ামের জন্য 3টা এক্সচেঞ্জ হয়, বাট এখানে ক্রোমিয়াম কয়টা? 2টা। তাহলে টোটাল যোগে আমার ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে 6টা। সেই 6টা ইলেকট্রনই হচ্ছে আমাদের এখানে তুল্য সংখ্যা। সো সেই তুল্য সংখ্যা এখানে কত আসে? 6। তাহলে এখন যদি আমি টোটাল ক্যালকুলেশনটা করি, টোটাল ক্যালকুলেশন করলে দেখো 25 × 80 এইটা কেটে যায়, নিচে থাকে হচ্ছে 18। এবার দেখো ওই 6টা এই সাইড আসলে ইন্টু 6 ইকুয়ালস টু, ওখানে উপরে পাই আমরা W, নিচে পাই M। এবার বলবো ভাই M এর ভ্যালু কত? দেখো K2Cr2O7 ক্রোমিয়াম সালফেট, তোমার পটাশিয়াম ক্রোমেট, হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট। সো পটাশিয়াম ডাইক্রোমেট যেটা আছে এইটার যে ভ্যালু সেটা হচ্ছে 294। কত? 294, এটা মনে রাখবা। তো 294 হইলে এখান থেকে এখন আমরা W এর ভ্যালু কত পাই? 294 ওরে নিয়ে চলে আসো, 25 × 80 × 294 ডিভাইডেড বাই 18 × 6। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কঠিন লাগতেছে, প্রথমেই কঠিন প্রশ্ন নিছি, পরের কোশ্চেন অনেক ইজি কোশ্চেন আছে, বুঝছো? প্রথমেই কঠিন প্রশ্নগুলো নিছি, খুবই কঠিন মনে হইতে পারে, বাট বিলিভ মি টোটাল ক্লাস 2টা শেষ করবা তুমি অনেক কিছু বুঝতে পারবা। সো এখানে W ইকুয়ালস টু 25 × 18 × 295। এবার আরো একটা জিনিস বলে রাখি, যে কঠিন জিনিস সলভ করাচ্ছি, চান্স পাওয়ার জন্য তোমার কিন্তু এই সব পারা লাগবে না। এই টোটাল কোশ্চেনের ভিতর তুমি চান্স পাওয়ার জন্য 50 থেকে 60% করে আসবা, মোর দ্যান এনাফ, মাত্র 50 থেকে 60% করে আসবা। সো এই এত কিছু তোমার করা লাগবে না। আরেকটা জিনিস, এবার যেহেতু রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট এখনো দেয় নাই, সো এগুলোর রেজাল্ট অলরেডি দিয়ে দিছে, মাথায় রাখবা এগুলোর রেজাল্ট যেহেতু অলরেডি দিয়ে দিছে, বুয়েট, রুয়েট, কুয়েট এগুলার টপ সাবজেক্ট যারা পাবে এরা আর বুটেক্সে পরীক্ষা দিবে না।
বুটেক্সে ম্যাক্সিমামই পরীক্ষা দিবে না, যারা দিবে এদের পিনিকওয়ালা, এদের কারেন্ট অনেক বেশি, সো এই কারেন্ট বেশিওয়ালা পাবলিকগুলো ছাড়া ম্যাক্সিমামই পরীক্ষা দিবে না। ফলে দেখা যাবে কি ওরা অলরেডি চিল মুডে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, সুন্দরবন ঘুরে বেড়াচ্ছে, সো ওরা দিবে না। এখন ওরা যদি পরীক্ষা না দেয় তার মানে কিন্তু কম্পিটিশন কম পোলাপানের ভিতরে হচ্ছে, সো কম মানুষজনের ভিতরে কম্পিটিশন হওয়া মানে এখন যারা টপ করবে বাট যারা হচ্ছে টপ পজিশনগুলোতে চলে আসবে ওদের হাতে অপশন কম, ফলে তারা অন্য জায়গায় যাবে না, বুটেক্সে চান্স পেলে ওখানেই থাকবে। ফলে এবার কিন্তু সিরিয়াল কম টানবে, সো এটা মাথায় রেখে তারপরে তুমি বুটেক্সে পরীক্ষাটা দাও, বুঝতে পারছো? তাহলে তোমার ঝামেলাটা কম হবে। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এই ম্যাথটাও আমরা বুঝতে পারছি যে কেমনে এই ম্যাথটা আমরা সলিউশন করলাম। তাহলে কি করলাম, আমরা প্রথমে একটা নমুনা নিছি, সেই নমুনা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বের করে নিছি, তার আয়তন আমরা জানি, ঘনমাত্রা জানি, বাট ঘনমাত্রা পিপিএম ফরম্যাটে আছে, সেটাকে মোলারিটি ফরম্যাটে বের করছি। সো মোলারিটি ফরম্যাটে ঘনমাত্রা আর এখানে আয়তন। এরপরে আমরা দেখতেছি যে এইটাকে যদি আমরা জারণ করি, মানে সম্পূর্ণরূপে জারিত করতে চাই বা জারণ করি, তো জারণ করলে পানিকে জারণ করবো এটা দিয়ে। তো সামেশন অফ ইএন অফ পানি ইকুয়ালস টু সামেশন অফ ইএন অফ K2Cr2O7। সো ইএন অফ পানির ভ্যালু বসালাম, ইএন অফ K2Cr2O7 এর ভ্যালু বসালাম, টোটাল মিলে ক্যালকুলেশন করে আমার শেষ পর্যন্ত K2Cr2O7 এর যে পরিমাণ সেটা বের হয়ে গেল। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট একটি অংশ। দেখো সবসময় মাথায় রাখবা, বুটেক্সে একটা বিক্রিয়া জৈব যৌগ থেকে দিবে আর একটা বিক্রিয়া অজৈব যৌগ থেকে দিবে। কখনো কখনো অজৈব যৌগ থেকে শুধু একটা দেয়, কখনো কখনো জৈব যৌগ থেকে শুধু একটা বিক্রিয়া দেয়, ঠিক আছে? আবার কখনো কখনো দুইটাই দিয়ে দেয়, জৈব যৌগ থেকেও বিক্রিয়া দেয়, অজৈব যৌগ থেকেও বিক্রিয়া দেয়। অজৈব যৌগ থেকে হাতে গোনা কিছু বিক্রিয়া আছে যেগুলাই বারবার আসে, তার ভিতর দেখো এই তিনটা হাতে গোনা কিছু বিক্রিয়ার ভিতরে এই তিনটা ইম্পর্টেন্ট। তো দেখো এই তিনটা বিক্রিয়ার ভিতরে আমাদের P2O4 মানে ফসফরাসের অক্সাইড, তাকে আমি শীতল পানি দিয়ে যদি বিক্রিয়া করাই তাহলে HPO3 তৈরি হয়। এই HPO3 হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। সো এটা আমাদের মাথায় রাখতে হবে, একদম মাথায় রাখতে হবে যে এইটাকে বিক্রিয়া করলে একটা ইনঅর্গানিক রিঅ্যাকশন যেটাতে আমাদের এটা আসে, এন্ড এইটুকুর জন্য তুমি পাবা হচ্ছে 2 মার্ক। তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার বলছে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্লোরিন দিয়ে আমি যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করাই, এই ক্লোরিন আমাদের জারণ বিজারণ উভয়ই ঘটাবে। সো জারণ বিজারণ উভয়ই ঘটালে একবার আসবে সোডিয়াম ক্লোরাইড, আরেকবার আসবে NaOCl, মানে একটা জারণ একটা বিজারণ, সাথে তৈরি হবে পানি। সো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমাদের মাস জানতে হবে, অসামঞ্জস্য বিক্রিয়া জারণ বিজারণের ভিতরে আছে, অসামঞ্জস্য বিক্রিয়া, এবং এটা স্পেসিফিক ভাবে জারণ বিজারণের ভিতরে অসামঞ্জস্য বিক্রিয়ার ভিতরে উল্লেখ করা আছে। তো এই যে বিক্রিয়াটা, এটা একটা ইনঅর্গানিক বিক্রিয়া যেটা আমার জানতে হবে। তাহলে দেখো এটার জন্য কয় মার্ক পাচ্ছি? 2 মার্ক। এরপরে দেখো, কপারকে আমরা নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে যখন বিক্রিয়া করাচ্ছি, এখানে আমার কপার প্লাস আয়ন আছে, বুঝতে পারছো? বাট যখন বিক্রিয়া করবে এই 2+ হয়ে যাবে, 2+ হয়ে গেলে Cu এর সাথে NO3 আসবে। সো NO3 এর যেই পাওয়ার, মানে এর যেই তোমার জারণ মান 2, এটা NO2 এর পাশে বসবে। ওকে, NO2 এর পাশে বসলো, এবং শুধু কি এটা বসবে না, এই নাইট্রিক অ্যাসিড থেকে ভেঙে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস পানি পাবো। আমরা কি পাবো? নাইট্রিক অ্যাসিড থেকে ভেঙে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস পানি পাবো। তাহলে খেয়াল করে দেখো, এই জায়গাতে আমরা এই যে কপার প্লাস HNO3 এই অংশটাকে যদি ভাঙি, তাহলে কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড, পানি, তিনটা অংশ পাচ্ছি। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো কি করবা? লিখে বারবার প্র্যাকটিস করবা। এগুলো আসলে মুখস্থ টাইপ বিক্রিয়া, এমন না যে আমিও এটা বুঝে পড়ছি, আমিও লিখে বারবার প্র্যাকটিস করে তারপরে শিখছি, এন্ড আমি এখন এই জিনিসপত্রগুলো পারি। সো দ্যাটস ইট। আশা করি এই পর্যন্ত আমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। এইবার দেখো, অর্গানিক থেকে আসা কোশ্চেন, প্রত্যেকবারই অর্গানিক থেকে তুমি তো পাওয়াই, ইনঅর্গানিক থেকেও পাবা। অর্গানিক থেকে আসা কোশ্চেনে বলছে দেখো, আমার বেনজিন থেকে মেটানাইট্রোটলুইন তৈরি করো। কি থেকে? কি? বেনজিন থেকে মেটানাইট্রোটলুইন তৈরি করো। এখন আমি বেনজিন থেকে মেটানাইট্রোটলুইন কিভাবে তৈরি করব? সো আগে আমাদের উৎপাদ নিয়ে চিন্তা করতে হবে। আমার আছে হচ্ছে বেনজিন, হ্যাঁ, এখন এই বেনজিন থেকে আমার তোমার টলুইন তৈরি করতে হবে। তো টলুইন মানে বেনজিনের উপর CH3, এবং শুধু টলুইন তৈরি করলে হবে না, মেটা অবস্থানে নাইট্রোমূলক থাকতে হবে। কি মুশকিল, যখন আমার টলুইনের উপর CH3 থাকবে, এটা তো অর্থপ্যারা নির্দেশক, তাহলে অর্থপ্যারা নির্দেশক তো মেটা পজিশনে দিবে না, সে অর্থ আর প্যারা পজিশনে দিবে। এটা অর্থ পজিশন, এটা প্যারা পজিশন, তার মানে নাইট্রো পজিশনে মেলানোর জন্য এই যে CH3, এই CH3 থাকলে তো হবে না, CH3 তো সিঙ্গেল অর্থপ্যারা নির্দেশক, তাহলে আমার মেটা নির্দেশক কোনো কিছু থাকতে হবে। তো আমরা একটু চিন্তা করব যে CH3 আসলে CHO থেকে আসে, CH3 আসলে CHO থেকে আসে, আর CHO হচ্ছে এখানে দেখো কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকার কারণে এটা কিন্তু মেটা নির্দেশক। তার মানে প্রথমেই আমাদের ফার্স্ট স্টেপেই চিন্তা করা লাগবে যে এই জায়গাতে যে বেনজিনটা আছে, আমরা প্রথমে বেনজিনটা নিব। এই বেনজিনটাকে আমরা, বেনজিনটার উপরে আমরা
ওই যে সিএইচও মূলক নিয়ে আনবো। সো বেনজিনের উপরে সিএইচও মূলক কিভাবে আনবো আমরা? বেনজিনের উপর সিএইচও মূলক আনার উপায় হচ্ছে এইচও কার্বন মনোঅক্সাইড এবং HCl কে বিক্রিয়া করাও ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। বিক্রিয়া করাইলে এই বিক্রিয়াতে অটোমেটিক তোমার বেনজিনের উপরে সিএইচও মূলক বসে যাবে। দেখো কার্বন মনোঅক্সাইড এবং HCl কে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাও। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাজই হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন তাড়াই দিয়ে এখানে নিয়ে আসা, ঠিক আছে? হাইড্রোজেন তাড়াই দিয়ে এখানে নিয়ে আসা, নিয়ে এসে এখানে এই যার সাথে আমি বিক্রিয়া করাচ্ছি তাকে সরাসরি ওখানে বসায় দেয়া। সেখান থেকে হাইড্রোজেন তাড়াই নিয়ে এসে সরাসরি ওখানে বসাই দিলে বেনজিনের উপর সিএইচও হচ্ছে। সো এটা হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা দেয়, ঠিক আছে? তাহলে এখানে বেনজিনের উপর সিএইচও পাচ্ছি। এখন এই বেনজিনের উপর সিএইচও যদি পাই, এখন বেনজিনের উপরে সিএইচও যখনই পাচ্ছি, এই বেনজিনের উপর সিএইচও থাকার কারণে এখন যদি এইটাকে আমি নাইট্রেশন করি, নাইট্রেশন মানে HNO3 নাইট্রেশন, নাইট্রিক অ্যাসিড দিতে হবে। এখন শুধু নাইট্রেশন করলে তো হবে না, নাইট্রেশন করার জন্য আমার সালফিউরিক অ্যাসিড দিতে হয় এবং 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। সো নাইট্রেশন করার জন্য আমি সালফিউরিক অ্যাসিড দিলাম এবং 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম। তাহলে এই নাইট্রেশনের নাইট্রোমূলক কোথায় যে বসবে? অর্থপ্যারা পজিশনে না, অর্থপ্যারা পজিশনে না। কেন? কারণ এই জায়গায় কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে এখন মেটা পজিশন নির্দেশ করবে। ফলে দেখা যাবে এই সিএইচও এই মেটা পজিশনে নাইট্রোমূলক বসাই দিবে। কি কোন পজিশনে? নাইট্রোমূলক বসাই দিবে। এবার দেখো আমি অলরেডি নাইট্রোমূলক পেয়ে গেছি, আমি অলরেডি নাইট্রোমূলক পেয়ে গেছি মেটা পজিশনে। এখন এই সিএইচও যেটা আছে এই সিএইচওটাকে CH3 তে রূপান্তর করলে হয়ে যাচ্ছে। CH3 কে রূপান্তর করার জন্য কি করতে হবে? এখানে জারণ করতে হবে। এখন আমরা জারণ করার জন্য বিভিন্ন টাইপের জারক নিতে পারি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিতে পারি, সোডিয়াম বোরহাইড্রাইড নিতে পারি, কিন্তু সবচেয়ে পপুলার একটা জারক হচ্ছে, দেখো জারণ করার জন্য সবচেয়ে পপুলার একটা জারক হচ্ছে, জারক না এটা হচ্ছে বিজারক, সরি, এইটাকে আমি CH3 বানাতে গেলে বিজারণ করা লাগবে। তো সবচেয়ে পপুলার একটা বিজারণ হচ্ছে সোডিয়াম বোরহাইড্রাইড, লিথিয়াম বোরহাইড্রাইডের পাশাপাশি সবচেয়ে পপুলার একটা বিজারণ হচ্ছে তোমার জিঙ্ক অ্যামালগাম তার সাথে HCl। এইটা করলে এখান থেকে জায়মান হাইড্রোজেন তৈরি হয়, এই জায়মান হাইড্রোজেন এসে বিক্রিয়া করে। সো বিক্রিয়া করলে আমরা শেষ পর্যন্ত এখানে কি পাই? CH3 পাই, আর এখানে দেখো নাইট্রোমূলক পাই। তাহলে খেয়াল করো আমরা নাইট্রোমূলক এবং CH3 এখান থেকে আমরা টলুইনের শেষ পর্যন্ত মেটানাইট্রোটলুইন পেয়ে যাচ্ছি। তাহলে খেয়াল করো আমাদের ছিল বেনজিন, লাগলো মেটানাইট্রোটলুইন। তাহলে এটা মনে রাখবো কিভাবে? আমি প্রথমে খেয়াল করব যে আমার এখানে বেনজিন আছে, লাগছে মেটানাইট্রোটলুইন, মেটা পজিশনে আমার নাইট্রো বসাতে হবে, বাট টলুইনের উপরে CH3 মূলক আছে, CH3 মূলক অর্থপ্যারা পজিশনে বসাই, তার মানে সামহাও আমাকে মেটা কোন একটা নির্দেশক আনতে হবে আগে। তাহলে CH3 এর সিমিলার মেটা নির্দেশক CHO, ঠিক আছে? CHOটাকে আমি আগে নিয়ে আনছি বেনজিনের উপর। তো কি করছি আমি? এটার জন্য আমি এই যে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে CO এবং HCl এর বিক্রিয়া করাইছি। দেন আমি সেকেন্ড স্টেপে যে নাইট্রেশন করে নাইট্রোমূলককে বসাইছি, দেন থার্ড স্টেপে বিজারণ করে আমি ওই পর্যন্ত গেছি। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের বিক্রিয়া। অবশ্যই মাস্ট শিখবা এই সিমিলার টাইপের বিক্রিয়া, বা এটাই তুমি বুটেক্সে আবার রিপিট পাবা। সো এইটা তুমি ভালো করে শিখবা। ওকে, এখন ফুল স্টেপ না পাইলেও এর মাঝখানে যে কোনো একটা স্টেপও পাইতে পারো, কিন্তু ফুল 3টা স্টেপই দেয় নাই। যে কোনো একটা স্টেপ থেকে বিক্রিয়া দিয়ে দিতে পারে, যেমন এইটা থেকে এটা দিয়ে দিতে পারে, এটা থেকে এটা দিয়ে দিতে পারে, এটা থেকে এটা দিয়ে দিতে পারে, যে কোনো একটা দিয়ে দিতে পারে। পরে আসো আমাদের এখানে আরো কিছু বিক্রিয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। প্রথমে দেখো বলছে এই জায়গাতে A যৌগ আছে, A যৌগকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আয়রন নলের ভিতরে নিছি। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে কি হইছে, A যৌগটা হচ্ছে আমার অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনকে আমরা কি করি? 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আয়রন নলের ভিতরে নিলে আমাদের এখানে কি তৈরি হয়ে যায়? বেনজিন তৈরি হয়ে যায়। সো অ্যাসিটিলিন থেকে আমরা পাচ্ছি কি? বেনজিন। দেখো এবার এই যে অ্যাসিটিলিন থেকে বেনজিন পাইলাম, এই বেনজিনের উপরে আবার দেখো CH3 COCl বিক্রিয়া করাচ্ছি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা আয়রন ক্লোরাইডের উপস্থিতিতে। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা আয়রন ক্লোরাইড ড্রাই অবস্থায় এরা কিন্তু লুইস অ্যাসিড। সো লুইস অ্যাসিডের কাজই হচ্ছে এখান থেকে মূলক বসানো এখানে। তো এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা ক্লোরিন মিলে একটা HCl তৈরি করবে, আর এই বাকি মূলকটা বেনজিনের উপর সরাসরি বসে যাবে। সো বেনজিনের উপর সরাসরি COCH3 বসে গেল। ওকে, সো বেনজিনের উপর সরাসরি এই অংশটা যদি বসে যায়, খেয়াল করো এই অংশটা যদি বসে যায়, তাহলে পরের স্টেপে আমি এখানে পাচ্ছি COCH3। আচ্ছা, COCH3 নিয়ে তো আমার কোনো কাহিনী নাই। তারপরের স্টেপে দেখো, আমাদের এখানে
এখানে আমাদের জিঙ্ক অ্যামালগাম বসাইছে। সো জিঙ্ক অ্যামালগাম হচ্ছে বিজারক হিসেবে কাজ করে যখন সে এই সেলের উপস্থিতিতে কাজ করে। তাহলে জিঙ্ক অ্যামালগাম বিজারক কোথায় করবে? এই যে এই জায়গায় ডাবল বন্ড যেটা আছে, যারাই হচ্ছে বিজারণ প্রক্রিয়া ঘটায় তারা কি করে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভেঙে ফেলে, ভেঙে ওখানে সব সিঙ্গেল বন্ড করে, অক্সিজেনকে তাড়ায় দেয়, দিয়ে ওখানে আবার সব হাইড্রোজেন বসায়। সো এখানে আমি যদি সবগুলাকে তাড়াই দিয়ে হাইড্রোজেন বসাই, তাহলে খেয়াল করো সবগুলাকে তাড়াই দিয়ে হাইড্রোজেন বসালে এখানে আমার CH2 বন্ড CH3 আসবে। সো এই হচ্ছে আমাদের টোটাল উৎপাদ। তো এখানে আমাদের A ছিল, এখানে B ছিল, এখানে C আসলো, এখানে D আসলো। তাহলে আমরা টোটাল এই বিক্রিয়াটা করতে পারবো না, এখানে যদি আমাদের লেখা থাকে এইটা দেখেই বলে দেওয়া যায় যে বিক্রিয়াটা এটা হবে। সো এটা মাস্ট শিখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট শিখবা। সো এটা শিখবা, পারতে হবে। এবার দেখো বলছে কি, দেখাও যে A ও B যৌগের ওজোন সংযোজন বিক্রিয়া একই উৎপাদ পাওয়া যায়। খেয়াল করছো? দেখো ওজোন চলে আসছে। তো ওজোন সংযোজন বিক্রিয়া একই উৎপাদ পাওয়া যায়। তো আমাদের এটা কি জিনিস? দেখো আমাদের এটা হচ্ছে অ্যাসিটিলিন, আর বিটা কি হচ্ছে? বিটা হচ্ছে আমাদের দেখো বেনজিন। সো অ্যাসিটিলিন এবং বেনজিন দুইটাকে আমার ওজোন সংযোজন করতে হবে। সো করার জন্য আমি একটা এক্সট্রা পেজ নিই। প্রথমে আসো আমি আগে মাঝখানে ভাগ করে নিই, নেয়ার পরে এখন আমরা অ্যাসিটিলিন এবং বেনজিনের ওজোন সংযোজন দেখব। প্রথমে আমরা অ্যাসিটিলিন নিলাম, দেখো CH ট্রিপল বন্ড CH, এইটাকে যদি আমি এখন ওজোন সংযোজন করি, খেয়াল করো ট্রিপল বন্ড যুক্ত যৌগ যেহেতু, তো কার্বন বন্ড কার্বন এটা মাঝখানে থেকে যাবে, এর নিচে একটা অক্সিজেন, এর নিচে একটা অক্সিজেন, মাঝখানে ডাবল বন্ড, এই উপরে একটা হাত, এই উপরে একটা হাত, দেখো আরেকটা হাতে হাইড্রোজেন আছে, আরেকটা হাতে হাইড্রোজেন আছে। সো এই হচ্ছে আমার ট্রিপল বন্ড যুক্ত যৌগের ক্ষেত্রে ওজোনাইড গঠন। তো এটা হচ্ছে আমার ওজোনাইডের গঠন। এই ওজোনাইডের গঠন যখন তৈরি হয়ে গেছে, এখন পরবর্তী স্টেজে আমরা কি করব, এর সাথে জিঙ্ক এবং পানি যোগ করব। সো জিঙ্ক এবং পানি যোগ করলে এই জিঙ্ক উপরের অক্সিজেন নিয়ে চলে যায়, এই জিঙ্ক কি করে, এই উপরের অক্সিজেন নিয়ে চলে যায়, যে আমাদের জিঙ্ক অক্সাইড দেয়। এবং পরবর্তীতে দেখা যায় এই অংশটা এবং এই অংশটা দুইটা অংশ আলাদা হইতে পারে না, কারণ মাঝখানে একটা জয়েন্ট আমাদের থেকে যাচ্ছে। সো এই জয়েন্ট থেকে যাওয়ার কারণে দেখা যায় CHO বন্ড CHO তৈরি হয়ে যায় অটোমেটিক। তো এখান থেকে আমরা ফাইনাল যেই প্রোডাক্টটা পাই ওজনীকরণ করে, সেটা হচ্ছে CHO বন্ড CHO, যেটার নাম হচ্ছে গ্লাইকল, যেটার নাম কি, গ্লাইকল। তার মানে ত্রিবন্ধনযুক্ত যৌগে যদি আমরা অ্যালকাইন যে যৌগ বা ত্রিবন্ধনযুক্ত যে যৌগ, সেটাতে যদি আমরা ওজনীকরণ করি, তাহলে আমরা শেষ পর্যন্ত কি পাই, গ্লাইকল পাই। ওকে, এটা ক্লিয়ার। এবার দেখো পরবর্তী স্টেজে আমরা বেনজিন যেটা আছে, এই বেনজিনকে ওজনীকরণ করব। সো বেনজিনের ওজনীকরণ বুঝতে একটু অনেকের কষ্ট হয়, আমি একটু বুঝাই দিচ্ছি। প্রথমে আমরা বেনজিনকে সিম্পলিফাই করে লিখবো। বেনজিনে আমাদের 6টা কার্বন আছে, 6টা কার্বন লিখলাম। এইভাবে লিখতে হয় 6টা কার্বন, প্রথমে 4টা কার্বন বক্স আকারে লিখবা, তারপর উপরে একটা নিচে একটা। এরপরে দেখো এখানে ডাবল বন্ড আছে, তারপরে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল, এখানে ডাবল, তারপরে আবার সিঙ্গেল। এবার চিন্তা করো এই যৌগ যেটা আছে, এই যৌগকে তুমি করবা কি, ওজনীকরণ। ভাই এই যৌগকে ওজনীকরণ করলে কি ঘটবে একটু দেখার চেষ্টা করো। এই যৌগ যেটা আছে, এই যৌগকে যখনই তুমি ওজনীকরণ করবা, এই যৌগকে যখনই তুমি ওজনীকরণ করবা, যেখানে যেখানে ডাবল বন্ড আছে ওখানে ওখানে কি ঘটবে, একটা অক্সিজেন ঢুকে যাবে। ঠিক বলছি কিনা? যেখানে যেখানে ডাবল বন্ড আছে ওখানে ওখানে একটা অক্সিজেন ঢুকে যাবে। সো খেয়াল করো আমরা এখানে আবারও কার্বন 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 বসাইলাম, কার্বন কার্বন বসাইলাম, বিক্রিয়া শেষে উপরে একটা কার্বন, নিচে একটা কার্বন। আগে আমরা ওই যেখানে যেখানে ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ড এর মাঝখানে একটা অক্সিজেন ঢুকাই, সিঙ্গেল বন্ড, এর মাঝখানে একটা অক্সিজেন ঢুকাই, সিঙ্গেল বন্ড, এর মাঝখানে একটা অক্সিজেন ঢুকাই, সিঙ্গেল বন্ড, তারপরে দেখো এখানে সিঙ্গেল বন্ড। এখন এই অক্সিজেনের পাশাপাশি আরো আমার অক্সিজেন আছে না, O3, তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, মাঝখানে বন্ড, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, মাঝখানে বন্ড, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, মাঝখানে বন্ড। এইবারটা দেখো যখনই এই যৌগ যেটা আছে ওজোনাইড যৌগ, এর সাথে যখন আমি জিঙ্ক যোগ করব, এই জিঙ্ক কি করবে বলো তো ভাই, এই জিঙ্ক আমার এই মাঝখানের এই যে অক্সিজেনটা আছে সেটাকে বের করে নিবে, এই জিঙ্ক আমার এই মাঝখানে অক্সিজেনকে বের করে নিবে, এই জিঙ্ক আমার এই মাঝখানের অক্সিজেনকে বের করে নিবে। নিলে তখন আমার কি হইতেছে খেয়াল করো, এই অংশটা এক হয়ে যাচ্ছে, এই অংশটা এক হয়ে যাচ্ছে। দেখো আবার দেখাই দিচ্ছি, আমি অন্য কালার দিয়ে দেখাই দিচ্ছি। দেখো এই অংশটা, ওকে আরেকটা কালার নিতে হবে, এই অংশটা এক হয়ে যাচ্ছে, এই অংশটা এক হয়ে যাচ্ছে। সো এই এক একটা অংশ দেখো এক একটা CHO বন্ড CHO, এরম CHO বন্ড CHO কয়টা তৈরি হচ্ছে, 3টা। তাহলে দেখো এই ওজনীকরণ বিক্রিয়ারও আমার উৎপাদ হচ্ছে গ্লাইকল, আগে যেটা ছিল সেটার উৎপাদ গ্লাইকল। তার মানে আমরা এখানে বলতে পারতেছি যে A ও B যৌগের ওজন সংযোজন করলে একই উৎপাদ পাওয়া যায়। তাহলে তোমার কাজ কি, একই উৎপাদ দেখাবা কিভাবে, জাস্ট সিম্পলি
প্রথমে তুমি এইটার ওজোনাইড করে সিএইচও দেখাই দিবা, ওইটার ওজোনাইড করে সিএইচও বন্ড সিএইচও দেখাই দিবা। এইটুক করলেই তুমি এখানে কত মার্ক পেয়ে যাচ্ছ, আবারও এখানে তুমি 3 মার্ক পেয়ে যাচ্ছ। এইটার জন্য 3 মার্ক, এইটার জন্য 3 মার্ক, সেখানে কত মার্ক পাচ্ছ, টোটাল 3 মার্ক পাচ্ছ। দ্যাটস ইট। খুব সিম্পল জিনিস না? সিম্পল জিনিস। পরে আসো আমরা পরের ম্যাথ দেখি। বলছে যে এত ml, খেয়াল করো আমাদের প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো, এত ml H2SO4 দ্রবণের সাথে এত ml সোডিয়াম কার্বনেট দ্রবণ এবং এত ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ এর মান 7 অপেক্ষা কম না বেশি হবে। সো আমার মিশ্রণের পিএইচ বের করা লাগবে। মিশ্রণের পিএইচ বের করা মানে মিশ্রণের প্রকৃতি বের করা। মিশ্রণের প্রকৃতি বের করার ফর্মুলা ছিল x = নিচে যাই v টোটাল, টোটাল দ্রবণের আয়তন, উপরে যাই সামেশন অফ En অফ অ্যাসিড মাইনাস কি যাই সামেশন অফ En অফ বেজ। এই ফর্মুলা আমি তোমাদের বেসিক ক্লাসে কয়েকবার শেখাইছি। এখন দেখো নিচে আমার ভি টোটাল, আমি একটু দেখার চেষ্টা করব এখানে আমার টোটাল কয়টা ভি আছে। দেখো একটা সালফিউরিক অ্যাসিড আছে, একটা সোডিয়াম কার্বনেট মানে ক্ষার আছে, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আছে। এই জায়গায় আয়তন 350, এখানে আয়তন 500, এখানে আয়তন 100। তাহলে আমি এখানে নিচে ভি টোটাল লিখব 350 500 প্লাস কত 100। ওকে, এবার দেখো আমি অ্যাসিডের দিকে যাব। অ্যাসিড কি আছে? শুধু সালফিউরিক অ্যাসিড। সো সামেশন অফ En অফ অ্যাসিড মানে একটাই অ্যাসিড, সেই একটাই অ্যাসিডের ই এর ভ্যালু দেখো সে কয়টা ইয়া ছাড়তে পারে, হাইড্রোজেন ছাড়তে পারে 2টা। তো ই এর ভ্যালু 2। এবার দেখো ভি এর ভ্যালু কত 0.25। এবার দেখো ভি এর ভ্যালু 350, এস এর ভ্যালু 0.25। সো সামেশন অফ En অফ অ্যাসিড, অ্যাসিড অংশটা আমাদের কভার, এই টোটাল অংশটা কিসের? এই টোটাল অংশটা অ্যাসিডের। এখন আমরা পরের অংশে যাব, বেজ। সোডিয়াম কার্বনেটের জন্য বেজ, সোডিয়াম কার্বনেট এইটার তোমার তুল্য সংখ্যা কত 2, কারণ কি 2টা OH মাইনাস আয়নে পরিণত হইতে পারে। এবার 2 এর পরে দেখো ঘনমাত্রা আছে 0.1 ইনটু আয়তন আছে কত 500 ml, নিলাম একটা। আরেকটাও তো আমার ক্ষার নিতে হবে, ওই ক্ষারটা কত সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1। এবার দেখো 100 ml আছে ইনটু 0.05। এই হচ্ছে আমাদের টোটাল বেসিক। এই যে টোটাল জিনিসটা প্রথমে এক লাইন করলাম, তারপর এক লাইন করলাম, এবার 3 নাম্বার লাইনে ক্যালকুলেটরে বসাবো, বসা এখান থেকে ভ্যালু বের করব। ক্যালকুলেটরে বসা এখান থেকে ভ্যালু বের করলে এটা একটা পজিটিভ ভ্যালু আসবে, এখান থেকে ভ্যালু বের করলে এটা একটা পজিটিভ ভ্যালু আসবে। সো পজিটিভ ভ্যালুটা কত একটু দেখি। হ্যাঁ, এখান থেকে যে পজিটিভ ভ্যালুটা আসবে, পজিটিভ ভ্যালুটা হচ্ছে 0.07। 0.07। তো খেয়াল করো যেহেতু পজিটিভ 0.07 আসছে, আমরা পজিটিভ ধরছিলাম অ্যাসিডকে, তার মানে এই সলিউশনটা অ্যাসিডিক, এই সলিউশনটা অ্যাসিডিক। তার মানে হচ্ছে এই সলিউশনে হাইড্রোজেন প্লাস আয়নের যে ঘনমাত্রা সেটা কত 0.07। তাহলে পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ 0.07, মাইনাস লগ অফ 0.07। খুবই ইচ্ছা করছে মুখে ক্যালকুলেশন করি, করে করে অভ্যাস হয়ে গেছে, বুঝছো? তাহলে এখান থেকে আমার ভ্যালু আসবে কত? ভ্যালু আসবে হচ্ছে 2 মাইনাস লগ 7 এর মান হচ্ছে 0.9, অলমোস্ট 1.1 এর মতো ভ্যালু আসবে। পিএইচ কত আসবে? 1.1 এর মতো তোমার ভ্যালু আসবে। সো দেখো এই যে 1.1 হচ্ছে কি আমার পিএইচ। এখন এই পিএইচ যদি 1.1 হয় তাহলে সেটা 7 অপেক্ষা কম না বেশি? অবশ্যই সেটা 7 অপেক্ষা কম। সো গাণিতিকভাবে তুমি 4 লাইনে ম্যাথ করবা, করে এটা আলাদা করবা, করে তারপর দেখাবা। এই সেম জিনিস অ্যাসিড ক্ষারের এই যে পিএইচ নির্ণয়, দ্রবণের প্রকৃতি নির্ণয়, এই সেম জিনিস তুমি কয়েকবার পাবা, কয়েকবার পাবা। সো সেম জিনিস তুমি যদি যেহেতু পাবা, এই সিস্টেমটা একবার শিখে রাখো তাহলে তুমি পাচ্ছ। আর যদি এই সিস্টেমটা ঠিকঠাকভাবে না পারো তাহলে আমার অ্যাডমিশন রসায়ন সিরিজে পরিমাণগত রসায়নের ভিতরে দেখবা আমি এটা হোয়াইট বোর্ডে খুব সুন্দর করে পড়াই দিছি। পরিমাণগত রসায়নের ভিতরে অ্যাডমিশন রসায়ন, ঠিক আছে? আমার চ্যানেলে প্লেলিস্ট অপশনে যাবা, ওখানে দেখবা অ্যাডমিশন রসায়নের একটা প্লেলিস্ট আছে, অ্যাডমিশন কেমিস্ট্রি, অ্যাডমিশন রসায়ন। সো ওই জায়গাতে দেখবা এটার বেসিক সহ সুন্দর মতো ব্যাখ্যা করে দিছি, সেই ব্যাখ্যাগুলো ভালো করে বুঝতে পারো। এখানেও তো করলাম, আশা করি এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। পরে আসো আমাদের এই জায়গাতে কিছু বিক্রিয়া দেয়া আছে, যে বিক্রিয়াগুলো আমাদের জানতে হবে। বিক্রিয়াগুলো কি আছে? প্রথমে দেখো এই জায়গাতে বেনজিন ডায়াজোনিয়াম লবণ আছে, পরে আমার এই জায়গাতে আরেকটা বেনজিনের উপর নাইট্রোজেনের এই ক্লোরিনগুলো চলে যে CH3 আছে। বাট এটা বড় ব্যাপার না, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা HCl বের হয়ে গেছে। সো HCl বের হয়ে যাওয়া মানে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাওয়া, আর এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে যাওয়া। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন বের হইলে এখানে যেই বিক্রিয়াটা হয় সেটাকে বলা হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। কাপলিং রিঅ্যাকশনে উৎপাদটা কি হবে খেয়াল করো, আমাদের এই বেনজিন থেকে যাবে, এই বেনজিন থেকে যাবে এই দুইটা নাইট্রোজেনের, একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে
ডাবল বন্ড করে এরকম ভাবে থাকবে। নাইট্রোজেনের 3টা হাত, সেই 3টা হাতের এই নাইট্রোজেন আরেকটা হাত এদিকে দিবে, সেটা কার সাথে দিবে? বেনজিনের সাথে দিবে। এই বেনজিন দেখো তার আবার নাইট্রোজেন ধরা আছে, সেই নাইট্রোজেনের উপরে CH3 নিচে CH3, সেখান থেকে হাইড্রোজেন বেসিক্যালি হাইড্রোজেন ক্লোরাইড বের হয়ে গেল, এখান থেকে বেসিক্যালি হাইড্রোজেন ক্লোরাইড বের হয়ে গেল, এবং হাইড্রোজেন ক্লোরাইড বের হওয়ার পর ঘটনাটা কি ঘটলো? এই জায়গায় কাপলিং রিঅ্যাকশন হলো। কি হইলো? কাপলিং রিঅ্যাকশন হইলো। তো এইটুকু হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যেখানে আমাদের বেসিক রিঅ্যাকশনটা হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। মাইক্রোফোনের তারে দিছি টান, সেখানে আমাদের বেসিক রিঅ্যাকশনটা কি? কাপলিং রিঅ্যাকশন। আশা করি এই ব্যাপারটা আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার দেখো পরের যেটা, এটা একটু দেখার চেষ্টা করি। 2 নম্বরে খেয়াল করো, আমরা ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই বেনজিনের উপরে অ্যাস্টার আছে, এইটাকে বিক্রিয়া করাচ্ছি, হিট দিচ্ছি। সো ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের উপরে অ্যাস্টার যে অংশটা আছে ও CO CH3, এইটাকে যদি আমরা ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে হিট দিই, হিট দিলে এখানে একটা ঘটনা ঘটে, ঘটনার নাম হচ্ছে ফ্রিজ পুনর্বিন্যাস। ঘটনার নাম কি? ফ্রিজ পুনর্বিন্যাস। এইটা হচ্ছে আমার ঘটনার নাম। সো ফ্রিজ পুনর্বিন্যাস একটা বিক্রিয়া ঘটে। ফ্রিজ পুনর্বিন্যাসে কি হয় খেয়াল করো, এই মাঝখানের ও এবং CO যে মূলক, এটা বিন্যাস হয়ে যায়। বিন্যাস কেমনে হয় দেখো, বিন্যাস হয় হচ্ছে এখানে CO এই মূলকটা থাকে, আর এখান থেকে O বের হয়ে যে একটা অর্থ পজিশনে OH আকারে বসে, আরেকটা হচ্ছে প্যারা পজিশনে OH আকারে বসে। সেখানে CO থেকে যায়, আর এটা হচ্ছে প্যারা পজিশনে OH আকারে বসে। তাহলে একটা অর্থ পজিশনে বসলো, একটা প্যারা পজিশনে বসলো। এই যে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে বসলো, দেখো যদি তুমি অনেক বেশি হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করো, উচ্চ তাপমাত্রা লাইক কত? 160 ডিগ্রি। সো উচ্চ তাপমাত্রা লাইক 160 ডিগ্রিতে যদি বিক্রিয়া করাও, তখন সে এই অর্থ পজিশনের বিক্রিয়ক বা এই উৎপাদগুলো বেশি দিবে। আর তুমি যদি নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া করাও, তাহলে প্যারা পজিশনের উৎপাদ দিবে। সো এটা হচ্ছে আরেকটা বিক্রিয়া, যেটার নাম হচ্ছে ফ্রিজ পুনর্বিন্যাস। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এই টাইপের অন্যান্য বেশ কিছু বিক্রিয়া দেয়, যেমন হচ্ছে তোমার আমার ওই যে অর্গানিকের যে ক্লাস আছে, 27টা টপিকের গুরুত্বপূর্ণ 27টা টপিকের ক্লাস, ওই ক্লাসটা দেখা যায় ভাই, ওইটা একটা মাস্টারপিস ক্লাস। ওই একটা ক্লাস থেকে তুমি হিউজ পরিমাণ রিটেন MCQ দুইটাই কমন পাবা, ঠিক আছে? ওই ক্লাসে খালি আমরা কিন্তু সমানুতাটাকে ডিটেল পড়াই নাই, খালি 2টা পড়াইছি, সমানুতা, আলোক সমানুতা, জ্যামিতিক সমানুতা, MCQ স্টাইলে পড়াইছি। সমানুতাটা A to Z পড়বা, বাকি সব কিছু ওখানে কভার আছে। ম্যাক্সিমাম জিনিস যা যা তোমার লাগবে ওখানে কভার আছে, আর ওখান থেকে যেগুলা এক্সট্রা লাগবে সেটা এখানে চলে আসতেছে, ঠিক আছে? সো ওই ক্লাসটা দেখে যায় অর্গানিকের জন্য। ক্লাসটা কি জানো তো? ওই যে জৈব যৌগের সবচেয়ে অ্যাডমিশন জৈব যৌগ মিল্টন ভাইয়া লিখবা, ওই ক্লাসটা চলে আসবে। 3 ঘন্টা 30 মিনিটের একটা ক্লাস, ঠিক আছে? চলে আসবে। এবার বলছে দেখো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরির বিক্রিয়াগুলা বিক্রিয়ক সহ লিখো। সো আমাদের এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লিখতে হবে, তৈরি করতে হবে। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেত তো জানো, তাই না? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে বেনজিনের উপর N2Cl। সো বেনজিনের উপর N2Cl হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের তো N2Cl ওটা আমি কেমনে পাবো? সো আমার বেনজিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে যাইতে হবে, সরাসরি না, বেনজিন থেকে। তাহলে দেখো N2Cl এ যাইতে গেলে আমার প্রথম উপায় হচ্ছে বেনজিনের উপর নাইট্রোজেন যুক্ত কিছু একটা আনা। সো বেনজিনের উপর নাইট্রোজেন যুক্ত কিছু একটা আনার জন্য প্রথমে আমরা যেটা করব, বেনজিনের নাইট্রেশন, বেনজিনের উপর HNO3 মানে নাইট্রিক অ্যাসিডের উপস্থিতি এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি আমি বিক্রিয়া করাই, তাহলে এই বেনজিন থেকে আমি এখানে পাচ্ছি হচ্ছে নাইট্রোবেনজিন। কি পাচ্ছি? নাইট্রোবেনজিন। আচ্ছা, এবার এই নাইট্রোবেনজিনে তো কাজ হবে না, কারণ কি ওই N2Cl এ যাইতে গেলে আমার লাগবে হচ্ছে অ্যামোনিয়া, বেনজিনের উপর অ্যামোনিয়া মূলক লাগবে। তাহলে এই যে NO2 মূলক, এটাকে অ্যামোনিয়া মূলকে কনভার্ট করব কিভাবে? সো এরপরে পরের স্টেজে এই অ্যামোনিয়া মূলক যেটা, এইটাতে কনভার্ট করতে নাইট্রোবেনজিনের সাথে আমি এখন করব হচ্ছে বিজারণ। এখন বিভিন্ন টাইপের বিজারক দিয়ে বিজারণ করা যায়, তার ভিতরে SN+HCl এইটা মেইনলি আমরা ব্যবহার করি হচ্ছে তোমার ডাইজোনিয়াম লবণের জন্য। তো এই ডাইজোনিয়াম লবণের জন্য HCl দিলে এই পর্যাপ্ত পরিমাণ জায়মান হাইড্রোজেন দেয়। এই জায়মান হাইড্রোজেন এখানে উঠে যে এই জায়গার অক্সিজেনগুলোকে ভেঙে ফেলে, অ্যান্ড ভেঙে ফেলে দেন এখানে NH2 নিয়ে আসে এবং পাশে নিয়ে আসে পানি। এবার এই যে NH2 বা অ্যানিলিন আসলো, অ্যানিলিন থেকে ডাইজোনিয়াম লবণ তো ইজি, এটা আমরা জানি। এই অ্যানিলিন যেটা আছে,
এই অ্যানিলিন থেকে আমি এখন যদি ডায়াজোনিয়াম লবণ বের করতে চাই, তো ডায়াজোনিয়াম লবণ বের করার জন্য একটা সিম্পল মানে তোমার ইকুয়েশন মুখস্থ করা লাগবে। এটা মাথায় রাখবা, এখানে আমরা নিব হচ্ছে নাইট্রাস অ্যাসিড। কি নিব? নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডের সংকেত হচ্ছে HNO2। এই নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, বাট এই জায়গায় আমরা ব্যবহার করব হচ্ছে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাস। বুঝতে পারছো? নাইট্রাস অ্যাসিডের সাথে সোডিয়াম নাইট্রাস প্লাস ব্যবহার করব আমরা হচ্ছে HCl। সো সোডিয়াম নাইট্রাস প্লাস HCl ব্যবহার করব। টেম্পারেচার থাকবে 0 থেকে 5 ডিগ্রি মাস্ট। এটা হলে এই বিক্রিয়াটা ঘটবে না। এইটা ঘটাইলে এখান থেকে HCl থেকে এখান থেকে ক্লোরিন আসবে, এসে বেনজিনের উপর কাপলিং করে N2Cl বানাই ফেলবে, N2Cl বানাই ফেলবে। সো এইটা হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের 3 স্টেপ রিঅ্যাকশন। খুবই ইম্পর্টেন্ট ভাই, বুটেক্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটু ক্যালকুলেশন করে যাইও, এই তিনটা মুখস্থ করে যাইও, ঠিক আছে? আর ওই বললাম 27টা যে 28টা 29টা যে টপিক পড়াইছি একটাই তোমার হচ্ছে যে জৈব যৌগের, ওই একটা ক্লাস করে যাইও। বহুত মানুষজন ক্লাস করেছে, 40,000 মানুষজন ক্লাসটা করছে। ওইটা করে যাইও, পরীক্ষার আগের দিন হিউজ পরিমাণ জৈব যৌগ থেকে ওই ক্লাস থেকে কমন পাবা। পরে আসো, পরে আমাদের এই বিক্রিয়াটা হয়ে যাওয়ার পর আরেকটা কোশ্চেন আমরা একটু দেখার চেষ্টা করি। ওই কেপিকেসির বেসিক আগে যেটা শিখছিলাম সেই সেম সিমিলার টাইপের ম্যাথ আবার আমাদের রিপিট আসছে। বলছে দেখো এখানে আমাদের A2 প্লাস B2 এইটা বিক্রিয়া করে তৈরি করছে হচ্ছে 2AB। সো খেয়াল করো, এবার বলছে যে এই বিক্রিয়াটি 2 লিটার আয়তনের পাত্রে, মানে এখানে যে আয়তনের পাত্রটা দেয়া আছে এটা হচ্ছে 2 লিটার। সো ভি এর ভ্যালু দেয়া আছে, সম্পূর্ণ করা হয়। বলছে বিক্রিয়ার শুরুতে A2 এর মোল সংখ্যা এত থাকে, B2 এর মোল সংখ্যা এত থাকে, সাম্য অবস্থায় উৎপাদের মোল সংখ্যা এত হয়, কেপিকেসি এর মান বের করো। ওকে, সো আমরা কেপিকেসি এর মান বের করা লাগবে। তো কেপিকেসি এর মান বের করা লাগবে, দেয়া আছে আয়তন, বের করা লাগবে কেপিকেসি এর মান। তাহলে আমরা জানি কেপি এর মান বের করতে গেলে চাপ লাগে, কেসি এর মান বের করতে গেলে আয়তন লাগে। তার মানে নিশ্চয়ই এখানে কেপিকেসি এর মান সমান, এই জন্য কেপি দিয়ে কেসি বের করতে পারতেছি আমরা। কিভাবে? দেখো আমরা জানি কেপিকেসি রিলেশন হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, তাই না? এখন দেখো এই সাইডে মোল সংখ্যা 2, এই সাইডে 1, এই সাইডে 1, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1 প্লাস 1। সো দেখো 2 মাইনাস 2 করলে 0 হয়ে যায়, আলটিমেটলি এখানে কেপি ইকুয়ালস টু কেসি আসে। তাহলে এই বিক্রিয়ার জন্য কেপি কেসির মান কি? সমান। তার মানে আমি শুধু কেসি এর মান বের করলে কেপি এর মান বের হয়ে যাবে। ওকে, কেপি এর মানটা একটু বের করার চেষ্টা করি। দেখো এখানে আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের এখানে বলেই দিছে মোল সংখ্যা কত আছে। এ এর মোল সংখ্যা 2 মোল, বি এর মোল সংখ্যা 2 মোল আছে, উৎপাদ কত? 0। এবার দেখো সাম্য অবস্থায় আমাদের ঘটেটা কি? সাম্য অবস্থায় 2 থেকে x পরিমাণ বিয়োজিত হয়, এই 2 থেকেও x পরিমাণ বিয়োজিত হয়, আর এখানে উৎপন্ন হয় হচ্ছে 2x। তাহলে দেখো a থেকে 2 বিয়োজন হলো, b থেকে 2x বিয়োজন হলো, মানে 2 থেকে বিয়োজন, আর উৎপন্ন হলো আমাদের কত? 2x। এবার বলছে দেখো সাম্য অবস্থায় উৎপাদের মোল সংখ্যা 3.12। তার মানে এই যে উৎপাদ, এটার মোল সংখ্যা আসলে 3.12। সো এটার মোল সংখ্যা যদি 3.12 হয়, খেয়াল করো এই উৎপাদের মোল সংখ্যা যদি 3.12 হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি 2x ইকুয়ালস টু 3.12। তাহলে এখান থেকে আমি x ইকুয়ালস টু বলতে পারি 3.12 ডিভাইডেড বাই 2। 3.12 ডিভাইডেড বাই 2, এটা অলমোস্ট 1.5 প্লাস একটা আয়ন হয়, 5-6 এই টাইপের একটা ভ্যালু দেয়। সো 1.56। এখন বলবা ভাই এটা কেন করলাম? দেখো এইটা করলাম কারণ হচ্ছে আমরা কেসি এর ভ্যালু বের করব তাই। সো এখন আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করা লাগবে। কিসের? হাইড্রোজেন। এখন আমাদের এ এর ঘনমাত্রা বের করা লাগবে, বি এর ঘনমাত্রা বের করা লাগবে, সি এর ঘনমাত্রা বের করা লাগবে। সো প্রথমে আমি এ এর ঘনমাত্রাটা বের করি। এ এর ঘনমাত্রায় নিচে যাবে আয়তন, আয়তন কত? 2 লিটার। উপরে যাবে এর যে ঘনমাত্রা সেটা, এর ঘনমাত্রা কত? এর যে মোল সংখ্যা সেটা, মোল সংখ্যা কত? 2 মাইনাস 1.56। সেম ভাবে এখন আমি B2 এর জন্য ঘনমাত্রা বের করব। নিচে যাবে আমার আয়তন 2, উপরে যাবে 2 মাইনাস 1.56। এবার আমি তোমার AB এর জন্য ঘনমাত্রা বের করব। AB এর জন্য যখন আমি ঘনমাত্রা বের করব, নিচে যাবে আমার আয়তন 2 আর উপরে যাবে 2 ইন্টু 1.56। এবার যখন আমি কেসি বের করব, তখন কেসি ইকুয়ালস টু নিচে হচ্ছে আমার তোমার কি, উপরে হচ্ছে আমার উৎপাদ কত? 2AB। সো 2AB এর ঘনমাত্রা মানে 2 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 2, মোল সংখ্যা যাবে পাওয়ারে দিলাম। এবার যাবে নিচে কি? বিক্রিয়ক মানে A2 এর ভ্যালু কত?
2 minus 1.56 divided by 2 পাওয়ার 1 2 minus 1.56 divided by 2 এখানেও পাওয়ার 1 সো এইভাবে এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি কিসের কেসি এর ভ্যালু কিসের ভ্যালু পাচ্ছি ভাইয়া এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি কেসি এর সো এইভাবে আমরা এখান থেকে কেসি এর ভ্যালু পেয়ে গেলাম দ্যাটস ইট এই হচ্ছে আমার কেসি এর ভ্যালু বের করার বেস্ট টেকনিক সো আমি ওই আগের মতোই বের করছি ম্যাথটা একটু বেশি সিম্পলিফাইড তাছাড়া কিছুই না সো সেম টেকনিকেই তোমার বারবার ম্যাথ আসবে সেম টেকনিকে বারবার ম্যাথ আসবে অর্থাৎ কেপিকেসি রিলেটেড তুমি যদি কিছু ম্যাথ করো যেগুলো বড় বড় ম্যাথ শর্ত দিয়ে করতে দেয় এগুলা করলেই তুমি এটা পারবা ওকে পরে দেখো আমাদের এখানে বলছে যে জিঙ্ক 2+ আয়রন 2+ আয়রন 3+ এই জলীয় দ্রবণকে শনাক্তকারী বিকারকের নাম লিখো এবং বিক্রিয়ক সমূহ লিখো সো এখানে আমাদের তিনটা বিকারক আছে তিনটা বিকারকের নাম লেখা লাগবে এবং বিক্রিয়ক সমূহ লেখা লাগবে তিনটা বিকারকের নাম এবং বিক্রিয়ক সমূহ লেখা লাগবে সো তিনটা বিকারকের নাম এবং বিক্রিয়ক সমূহ কিভাবে লিখব প্রথমে আসো এই তিনটা বিকারকের নাম নিয়ে একটু কথা বলি এই যে জিঙ্ক 2+ আয়রন 2+ আয়রন 3+ এই তিনটাই শনাক্তকরণ করার জন্য আমরা K4FeCN6 ব্যবহার করতে পারি K4FeCN6 ব্যবহার করতে পারি ঠিক আছে সো K4FeCN6 যেটা আছে K4FeCN6 যেটা আছে এটা ব্যবহার করতে পারি আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারি সো এই তিনটার জন্য প্রথমেই তুমি লিখবা আয়ন শনাক্তকরণের ভিতর প্রথমে লিখবা যে এই তিনটার জন্য আমরা দুইটা বিকারক ব্যবহার করতে পারি K4FeCN6 এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখন এর ভিতরে যদি আমরা শুধুমাত্র K4FeCN6 এর সাথে বিক্রিয়া করাই তাহলে কি কি বিক্রিয়া আসবে আমার দুইটাই দেয়া লাগবে না এইটার জন্য 1 মার্ক আর বাকি বিক্রিয়াগুলো লেখার জন্য বাকি মার্ক বুঝতে পারছো বা এইটা দুইটার জন্য 2 মার্ক বাকি বিক্রিয়া লেখার জন্য আর হচ্ছে যে 4 মার্ক তাহলে এখন আমরা কিভাবে দেখব প্রথমে আমরা জিঙ্ক 2+ এর ক্ষেত্রে যাব জিঙ্ক 2+ এর সাথে আমরা K4FeCN6 এইটার বিক্রিয়া করাবো তো খেয়াল করো এখানে আমাদের পটাশিয়াম আছে 4টা বাট জিঙ্ক 2+ এ জারণ মান অলরেডি 2 তাহলে জিঙ্ক 2+ এখানে মাত্র 2টা আসলেই বিক্রিয়া সম্পন্ন 2টা আসলেই আমার এখানে 4টা যোজনী ফিল আপ করে ফেলে সো 2টা আসলো এখানে আমাদের FeCN6 যেটা ছিল ওটা থেকে গেল আর এই 4টা পটাশিয়াম বের হয়ে যে 4 পটাশিয়াম প্লাস আয়নে রূপান্তর করলো এবার মাথায় রাখবা এই যে জিঙ্ক তো অবস্থানান্তর মৌল না অবস্থানান্তর মৌল না হলে সে রঙিন হবে না আর যদি রঙিন না হয় তাহলে কি ধরনের কালার দিবে এই কালার দিবে হচ্ছে সাদা মাথায় রাখবা অবস্থানান্তর মৌল যারা আছে তারাই রঙিন হয় অবস্থানান্তর মৌল যারা আছে তারাই রঙিন হয় বাকি যারা আছে ম্যাক্সিমামই সাদা হয় তাহলে জিঙ্ক যেহেতু সে অবস্থানান্তর না তাহলে সে কি রং দিবে সে দিবে হচ্ছে সাদা সে দিবে কি সে দিবে সাদা তাহলে আমি এখানে জিঙ্কের থেকে সাদা পাচ্ছি আচ্ছা জিঙ্কের থেকে সাদা পাইলাম এবার আমরা আয়রন 2+ এর সাথে এই বিক্রিয়াটা করাবো আয়রন 2+ এর সাথে সেম আমরা K4FeCN6 এই বিক্রিয়াটা করাবো তো দেখো আয়রন যেহেতু 2+ এখানে জাস্ট 2টা আসলে 2 দুগুণে 4 যোজনীকে ফিল আপ করে ফেলে তাহলে এখানে আমরা সেম ভাবে 2টা আয়রন নিব এবং এখানে বিক্রিয়া শেষে FeCN6 এটা আসবে এবং 4টা পটাশিয়াম বের হয়ে যাবে সেখান থেকে যে 4টা পটাশিয়াম বের হয়ে গেল আমরা শেষ পর্যন্ত এখানে কি কালার পাবো বলো এখানে আমরা পাবো হচ্ছে হালকা নীল অধক্ষেপ এই যে এই জায়গাটা এটা পাবো হচ্ছে হালকা নীল অধক্ষেপ ঠিক আছে হালকা নীল অধক্ষেপ সেম ভাবে আমরা যখন Fe3+ নিব তখন আমার যখন বিক্রিয়াটা ঘটবে K4FeCN6 এর সাথে তখন দেখো এই জায়গা থেকে 3 যোজনী যাবে এখানে তাহলে 3 যোজনীর মৌল কয়টা যাইতে পারে একটাই যাইতে পারে একটা গেলে এখানে আমাদের একটা আয়রন বসবে একটা পটাশিয়াম বসবে বাকি থাকবে FeCN6 এইভাবে এখন আমাদের এই জায়গাতে যেই অধক্ষেপটা পড়বে সেটা হচ্ছে আমাদের আগে ছিল কি হালকা নীল এখন এই অধক্ষেপটা হবে হচ্ছে আমাদের গাঢ় নীল অধক্ষেপ কি অধক্ষেপ গাঢ় নীল সো আগে ছিল হালকা নীল এখন হচ্ছে গাঢ় নীল অধক্ষেপ সো এটা আমাদের মাথায় রাখতে হবে কি করব আমাদের যদি এই তিনটা শনাক্তকরণ বিক্রিয়া দেয় এটা মাথায় রাখবো এখান থেকে আরেকটা এক্সট্রা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের নেসলার বিকারক এবার এটা আসার সম্ভাবনা আছে মাথায় রেখো এবার এটা আসার সম্ভাবনা আছে সো আমাদের নেসলার যে বিকারকটা আছে নেসলার বিকারক আসলে কে বলো তো নেসলার বিকারক হচ্ছে K2HgI4 এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড
সো এই দুইটা মিলে আমাদের নেসলার বিকারক তৈরি করে। এই নেসলার বিকারক অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হয়। সো এই নেসলার বিকারক দিয়ে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণের যে 4 স্টেপের বিক্রিয়া আছে ওই 4 স্টেপের বিক্রিয়াটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? এখানে কোশ্চেন ব্যাংক নাই এজন্য এটা দেখাইলাম না, বাট বলে দিলাম এটা ইম্পর্টেন্ট, করে ফেলো, না হইলে কিন্তু ঝামেলায় পড়বা, ঠিক আছে? পরে আসো, পরের অংশ দেখি। পরের অংশ দেখো আমাদের, পরের অংশ দেখো, এই ম্যাথটা দেখলে বুঝতে পারবা। বলছে H2SO4 সালফিউরিক অ্যাসিড দ্রবণ, দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত 5 গ্রাম আকরিক, মানে এটা বিশুদ্ধ না, 5 গ্রাম আকরিকে সম্পূর্ণ জারিত করতে এত KMnO4 দ্রবণের প্রয়োজন হয়। সেখানে আমাদের একটা দ্রবণ আছে যেটার প্রয়োজন হয়, যেটা হচ্ছে KMnO4 দ্রবণ। এই KMnO4 দ্রবণ আবার এত দ্রবণের সাথে পূর্ণ প্রশমিত হয়। তার মানে এখানে আমার যেই দ্রবণটা আছে এই দ্রবণের সাথে এই H2C2O4 দ্রবণ এটা পূর্ণ প্রশমিত হয়, মানে এইটার সাথে এইটার টাইট্রেশন করলে এইটার আয়তন দেয়া আছে, এটার ঘনমাত্রা পাওয়া যাবে। এখন যদি আমি এর আয়তন এবং ঘনমাত্রা পেয়ে যাই তাহলে এইটার সাথে আবার লোহার টাইট্রেশন করে লোহার পরিমাণ পেয়ে যাব, বুঝবা? টু স্টেপ। এখানে দেখো আমাদের একটা অ্যাসিড একটা বেস দেয়া আছে, সো একটা অ্যাসিড একটা বেস দেয়া থাকলে এটার সাথে এটা টাইট্রেশন করে আমি এখানে এই যে বেস যেটা দেয়া আছে এই বেসের ঘনমাত্রা পেয়ে যাব। এই ঘনমাত্রা এবং আয়তন দেয়া থাকলে এটার সাথে আবার এইটা টাইট্রেশন করে আমি এখান থেকে লোহার পরিমাণ পেয়ে যাব। তাহলে টু স্টেপ বিক্রিয়া। এই টু স্টেপ বিক্রিয়াকে প্রথমে আমরা এই অংশের টাইট্রেশনে আসি। সো আমাদের KMnO4 আছে, সো এইটার তোমার জারক বিজারক টাইট্রেশনে KMnO4 এর সামেশন অফ EN অফ KMnO4 আসবে ইকুয়ালস টু এই সাইডে আমরা সামেশন অফ EN অফ এখানে আমরা দিতে পারবো H2C2O4। আচ্ছা, এবার দেখো এই জায়গাতে ক্যালকুলেশন কিন্তু খুব মজার। কেন মজার? দেখো এই সাইডে আমাদের আয়তন দেয়া আছে, এই সাইডে আয়তন ঘনমাত্রা দেয়া আছে, অর্থাৎ এখানে আমাদের অন্য কোনো প্যারামিটার নেওয়া লাগবে না, ডাইরেক্ট প্যারামিটার করতে পারবো। প্রথম প্রশ্ন হচ্ছে KMnO4 এর জন্য তুল্য সংখ্যা কত বসাবো? হিসাবটা দেখো, KMnO4 এই জায়গায় এই Mn এর জারণ মান কত? দেখো Mn এর জারণ মান হচ্ছে +7। এখন Mn কতই পরিণত হয়? Mn 2+ এ পরিণত হয় বিক্রিয়া শেষে, তাহলে +7 থেকে +2 হইল, অর্থাৎ এখানে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ করলো কয়টা? উত্তর হচ্ছে 5টা। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি 5টা চেঞ্জ করে ওই চেঞ্জটা হচ্ছে আমার জারণ মান বা তুল্য সংখ্যা। তাহলে এই চেঞ্জটা তুল্য সংখ্যা হলে এখানে বসবে 5। এবার n এর পরিবর্তে কি বসবে? দেখো Vs বসবে, তাহলে V এর ভ্যালু 300 ml, S এর ভ্যালু আমরা জানি না, ওকে আমরা বসাই দিলাম। সেম ভাবে H2C2O4 এর ক্যালকুলেশনে যাই, H2C2O4 এখানে দেখো তুমি যদি জারণ মান বের করো তাহলে দেখো H2C2O4 খেয়াল করো H2C2O4 জারণ মান কত আসবে? তো দেখো এখানে আমরা +2 +2x মাইনাস তোমার 4 দুগুণে 8 বসাতে পারি ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে 2x ইকুয়ালস টু 6, সো x ইকুয়ালস টু +3 আসে। কত আসে? +3। এখন এইটা থেকে আমার তৈরি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই কার্বনের জারণ মান আসে কত? +4। তাহলে দেখো +3 থেকে +4 হইলো, চেঞ্জ হইলো কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। বাট মাথায় রাখবা এখানে একটা কার্বনের জন্য একটা ইলেকট্রন চেঞ্জ হইছে, টোটাল এখানে কার্বন সংখ্যা কয়টা? 2টা। যেহেতু 2টা কার্বন সংখ্যা এখানে ইলেকট্রন চেঞ্জ হবে 2টা এবং আমরা তুল্য সংখ্যা নিব 2। কয়টা নিব? 2, মাথায় রাখবা। সো এইটা হচ্ছে জারণ মান ছিল +3, এখানে হইছে +4, মানে চেঞ্জ হইছে একটা, বাট একটা কার্বনের জন্য একটা চেঞ্জ হইছে। কারণ কি এখানে দেখো কার্বন সংখ্যা 1, এখানে দেখো কার্বন সংখ্যা 2, এই 2 থেকে এখানে আমি একেরটা কিন্তু বের করছি। তাহলে দেখো একটা কার্বনের জন্য একটা যদি হয় তাহলে 2টা কার্বনের জন্য এখানে আমার চেঞ্জ হবে কয়টা? 2টা। সেই 2 যাবে আমার এইটার জন্য তুল্য সংখ্যা। এবার এখানে দেখো Vn কে ভেঙে Vs যখন করব তখন 200 ml ইনটু S এর ভ্যালু 0.2 মোলারিটি এটা পাবো। সো সব মিলায়ে যদি এখান থেকে আমি ক্যালকুলেশন করি তাহলে S ইকুয়ালস টু ভ্যালু পাবো 2 ইনটু 200 ইনটু 0.2 ডিভাইডেড বাই 5 ইনটু 300। সো এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমি ঘনমাত্রা পাচ্ছি। এবার বলবো ভাই এই ঘনমাত্রা কি কাজে লাগবে? দেখো এই ঘনমাত্রা আমার এখানে S এর ভ্যালু দিবে। যেহেতু এই KMnO4 দিয়ে আমি আয়রনকে জারিত করব, এই লোহাকে জারিত করব, সো লোহাকে জারিত করলে এখানে আমরা আবার লিখতে পারবো সামেশন অফ EN অফ লোহা ইকুয়ালস টু সামেশন অফ EN অফ ওই KMnO4। 10 মিনিট লাগবে, কতটুকু টাইম আছে?
সো সামেশন অফ ইএন অফ লোহা ইকুয়ালস টু সামেশন অফ ইএন অফ KMnO4। তো খেয়াল করো এখানে আমাদের লোহার ক্ষেত্রে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। সো এই জায়গাতে আমরা জারণ সংখ্যার পরিবর্তন বা তুল্য সংখ্যা 1 বসাবো। ওকে, এবার লোহার যেই পরিমাণ এইটা তো আমাদের W তে বের করা লাগবে, তাহলে উপরে আমরা n কে ভেঙে W/m লিখবো। সো W ডিভাইডেড বাই m, m মানে হচ্ছে 55 সামথিং, তাই না? m মানে কত? 55 সামথিং। এবার এই সাইডে যখন KMnO4 এ যাব তখন আবারও আমাদের E এর ভ্যালু 5, আমরা আগে দেখছি কেন 5। এবার এই n কে ভেঙে আমরা VS করব, বাট আগে আমাদের দুই সাইডেরই একক সেম থাকার কারণে আমরা আয়তনকে ml এ রাখছিলাম, বাট এখন যেহেতু আমাদের এই সাইডে ভর চলে আসছে তাহলে এই জায়গার এই আয়তন যেটা হবে V এবং S, এই ভিটাকে আমাদের এখন লিটারে বসাতে হবে। সো ভিটাকে যদি আমি লিটারে বসাই তাহলে দেখো এই আয়তন অলরেডি আমার ওখানে 300 ml আছে। সো 300 ডিভাইডেড বাই 1000 এটা বসাতে হবে। এস এর ভ্যালু ওখান থেকে যেটা পাবো সেটা, এস এর ভ্যালু ওখানে সামথিং পাবো, সো এটা এখানে বসাবো। এস এর ভ্যালু কিন্তু আমার জানা। সো এই জায়গা থেকে আমি এই এস এর ভ্যালু বসায়ে এখান থেকে আলটিমেটলি বের করতে পারবো কিসের ভ্যালু? W এর ভ্যালু। সো এখান থেকে যখন তুমি W বসাবা, W ইকুয়ালস টু ডিরেক্ট ওই সাইডে যে 55 5 VL, মানে VL এর ভ্যালু 300, মানে 300 মানে 0.3 ইন্টু S, S এর ভ্যালু সাপোজ ধরে নিলাম 0.5। সো এইটা আমার এখানে এসে টোটাল ক্যালকুলেট হয়ে যাবে। ক্যালকুলেট হয়ে গেলে এখান থেকে আমি লোহার পরিমাণ পাবো। এখন দেখো বিশুদ্ধতা যাচাই করতে বলতেছ না? সো বিশুদ্ধতা যাচাই করতে এখান থেকে যে লোহার পরিমাণ পাচ্ছি, সেই লোহার পরিমাণ হচ্ছে 4.48 গ্রাম। তাহলে বিশুদ্ধতা যদি বের করতে বলে, বিশুদ্ধতা এইটা মানে হচ্ছে উপরে আমার যত গ্রাম লোহা আছে সেইটা, আর নিচে হচ্ছে আকরিক ইন্টু 100%, এটা হচ্ছে বিশুদ্ধতা। আর যদি ভেজাল বের করতে বলে, তো ভেজাল বের করতে বললে টোটাল আকরিক মাইনাস বিশুদ্ধ লোহার পরিমাণ ডিভাইডেড বাই টোটাল আকরিক ইন্টু 100% করলে ভেজালের পরিমাণ পাবা। বুঝতে পারছো? তাহলে ভেজালের জন্য এই ফরম্যাট আর বিশুদ্ধতার জন্য এই ফরম্যাট। জাস্ট রিক্যাপ করলাম, ধরে নিলাম তোমরা এই বেসিকটা আগে থেকে ভালোভাবে বুঝো, সেইটা ধরে নিয়ে এটা আগে নিলাম। ওকে, পরে আসো আমাদের পরের একটা কোশ্চেনটা দেখি। বলছে নিচের দেখো আবারও কিন্তু সেই আসছে কোষ বিভব এবং নার্নাস থেকে চলে আসছে। বলতে পারছো? সেম টপিক রিপিট হয় মানে রিপিট হয়। বুঝতে পারছো? একই জিনিস রিপিট হয়, তাহলে কোশ্চেনের ফরম্যাটটা একটু চেঞ্জ হয়, মানগুলা চেঞ্জ হয়, বাকি দেখো সবই রিপিট হয়। সো সেই হিসাবে দেখো আবারও আমরা কোষ বিভব থেকে পাচ্ছি। এখানে আমাদের কি বলছে যে কোষ বিক্রিয়া লিখো এবং কোষ বিভব নির্ণয় করো। সেখানে কোষ বিক্রিয়া লেখার পাশাপাশি কোষ বিভব নির্ণয়ের জন্য কিছু ভ্যালু দেয়া ছিল, এটা আমার টাইপিস্ট তুলতে ভুল করছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর জন্য দেয়া ছিল 0.76, সিলভার থেকে সিলভার প্লাস আয়নের জন্য দেয়া ছিল -0.80। আমি ম্যাথ করাইতে করাইতে মুখস্থ হয়ে গেছে। তো দেখো এই যে জিনিসটা, এটার ক্ষেত্রে কি হবে, কোষ বিক্রিয়া লিখতে বলছে। কোষ বিক্রিয়া আমি প্রথমে লিখবো অ্যানোডের জন্য। কিসের জন্য? অ্যানোডের জন্য। সো অ্যানোডের জন্য জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে। আচ্ছা, ক্যাথোডের জন্য আমাদের দেখো সিলভার একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার প্লাসে পরিণত হয়েছে, সিলভারে পরিণত হয়েছে। বাট প্রবলেম ইজ এখানে আমার ইলেকট্রন এক্সচেঞ্জ 2টা, এখানে ইলেকট্রন এক্সচেঞ্জ 1টা, তাহলে এর 1 এর সাথে গুণ হবে, এর 2 এর সাথে গুণ হবে। গুণ হলে এখানে 2 মোল আসবে, 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Ag তে রূপান্তর হয়েছে। এবার এইটাকে আমি যখন বিক্রিয়াটা টোটাল যোগ করব তখন আসবে হচ্ছে আমার কোষ বিক্রিয়া, তখন আসবে কি আমার কোষ বিক্রিয়া। সো এটা হচ্ছে আমার টোটাল কোষ বিক্রিয়া। 2টা ইলেকট্রন কেটে যায়, জিঙ্ক প্লাস 2Ag প্লাস বিক্রিয়া শেষে জিঙ্ক 2+ প্লাস 2Ag তৈরি করে। বুঝতে পারছো? এই হচ্ছে আমার কোষ বিক্রিয়া। তো এই কোষ বিক্রিয়া লেখার জন্য তুমি হাফ মার্ক পাবা, 3 মার্ক। এবার পরে বলছে কি কোষ বিভব বের করো। তাহলে কোষ বিভব বের করা মানে এখানে আমাদের সরাসরি E0 সেল ইকুয়ালস টু E0 অফ অ্যানোড আর E0 অফ কি যাবে? ক্যাথোড। সো অ্যানোডে যাবে অক্সিডেশন দেখো তো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ অক্সিডেশন, এটা মানে জারণ, এটার ভ্যালু অলরেডি জারণ দেয়াই আছে 0.76 প্লাস এখানে দেখো এটা জারণ দেয়া আছে বাট এটা হবে বিজারণে। তাহলে বিজারণের ভ্যালু ওখানে দেখো জারণেরটা দেয়া আছে, তাহলে বিজারণ কি উল্টা হবে না? তাহলে উল্টা হলে -0.80। সো সব মিলে এখানে প্লাস হবে 0.76 প্লাস 0.80। ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত 1.56 পাওয়া যায়, এত ভোল্ট। সো এই হচ্ছে আমাদের এখানকার বেসিক ক্যালকুলেশন। বুঝতে পারছো? সো এই মোটামুটি আই গেস আমরা হচ্ছে 18টা 19টা এমসি মানে কোশ্চেন সলভ করে ফেলছি, 18টা 19টা।
আরও করা যায়, আরও অনেকগুলা করা যায়, 20টা পর্যন্ত করতে হলে ভালো হতো, বাট সেহরি করব, অনেক রাত হয়ে গেছে, বুঝছো? সো 4:30 বাজে অলরেডি, সেহরি করব। সো সেহরি যেহেতু করব, এই ক্লাসটা এই পর্যন্তই কন্টিনিউ করতেছি। সেহরি করে এসে নামাজ পড়ে দেন তারপরে আমি বাকি অংশগুলা তোমাদেরকে শ্যুট করে দিয়ে দিব, বুঝতে পারছো? প্রথমত এই পার্টটা আগে আপলোড দিয়ে দিব, তোমরা পেয়ে যাবা, তোমরা এখনই ক্লাস করে ফেলবা, দেন সেকেন্ড পার্টটা তোমাদেরকে দেওয়া হবে। ওকে, সো আশা করি টোটাল মিলে ক্লাসগুলো তোমার ভালো লাগছে। সেকেন্ড পার্ট অবশ্যই কইরো।